অনুমতি না দিলেও তো আপনি রেকর্ড করতে পারেন। না, আমি আপনার অনুমতি ছাড়া রেকর্ড করব না, এজন্যই অনুমতিটা চাচ্ছি। না, যাই হোক আর কি, সেটা না করলেই ভালো। মানে হয় কি, এই ক্লাসগুলোয় তো অনেক কথাবার্তা হয় যেগুলো ঠিক মানে ফর্মাল এসে থাকা উচিত না। এটা হলে যেটা সমস্যা হয় সেটা হলো বেশি ফর্মাল হয়ে যায়, এবং সেই ফর্মাল যখন বেশি ফর্মাল হবে তখন ক্লাসগুলো অতটা ভালো হয় না। ইনফর্মাল হলে অনেক কিছু ইন্টারেক্টিভ হয়। যাই হোক আর কি, তো অ্যাজ ইউ লাইক, ওটাতে সমস্যা নাই। যেহেতু এখন জুমের ক্লাস, এখন আমার হাতে কন্ট্রোল নাই। মানে ফিজিক্যাল ক্লাস হলে আমার হাতে কন্ট্রোল থাকে অনেকটা, এখানে কন্ট্রোলটা খুব সীমিত হয়। অ্যাকচুয়ালি আমাদের নামাজ ছিল তো, এজন্য আমি জাস্ট পারমিশনটা পেয়েছিলাম, তাহলে পরে শুনতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কারো কিছু বলার? কি যে হইতেছে ভাই, কেউ কিছু বলবেন না? ওই আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, যে আপিল ট্রাইব্যুনাল, ওই সাইডটা, ওইটা দেখাই, প্রথমে স্লাইড গুলো দেখাই, এবং তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তারপরে বলতে পারবেন। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, শুরু করেন স্যার। এখানে আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার, আমাদের মনে হয় এইটা কভার করা হয়েছে, আমি যতটুকু আমার মনে আছে স্যার। আপনি হয়তো অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এই জিনিসটা মনে হয় কভার করেছেন স্যার। ওই আজকে তো সকালে একটা মেয়ের সাথে কথা হলো। স্যার এটা কভার করা হয়েছে স্যার। না স্যার, এটা আপনি আমাদের ক্লাসে কভার করেছেন সেকশন সি তে। জি স্যার। তো সেকশন সি তো ওই যে হালিম সাহেব, একটা মেয়ে, ওর নাম কি, সকালে যে আমাকে ফোন করেছিল মোবাইলে, সে আছে? সে কি এখন ক্লাসে আছে? আমাকে তো সকালে বলছে যে এই জিনিসগুলো কভার করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে বললাম। তো আপিল ট্রাইব্যুনাল, আপনি স্যার আমাদের লাস্টের ক্লাস শুরু করেছিলেন হচ্ছে আপনি প্রিন্সিপালস অফ ট্যাক্সেশনের কোশ্চেনে আমরা সলিউশন করতে চাচ্ছিলাম স্যার। ওইখানে 30 দিতে একটা সমস্যা হয়েছিল, তো এরপরে স্যার আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। তো আমাদের ওই পর্যন্ত কভার হয়েছিল। আমাদের সম্ভবত ট্রান্সফার প্রাইসিং নিয়ে আপনি শুরু করবেন বলেছিলেন, এরকম কিছু একটা আমার যা মনে পড়ছে। আর আপনার ওই যে রেসিডেন্ট নন রেসিডেন্ট, স্যার এটা একটা শীট দিয়ে দিয়েছেন আপনি, আমাদেরকে হ্যান্ড আউট দিয়েছিলেন, ওইটা কভার করেছেন। আমার খাতার মধ্যে যতটুকু করা আছে স্যার, আমি রেসিডেন্ট নন রেসিডেন্ট পর্যন্ত দিয়ে কভার করেছেন স্যার। আচ্ছা, যাই হোক, তো আজকে এগুলো জানলাম, এগুলো তো আমি জানতাম না। কারণ আজকে সকালে আমার আপনাদের একজন পার্টিসিপেন্ট আমাকে টেলিফোন করছিল হেল্প করার জন্য, যে কতটুকু কভার হয়েছে। তো হ্যাঁ, সকালে কি নাম জানি, সে নাই এখন, থাক থেকেও কথা বলতেছে না। যাই হোক আর কি। আচ্ছা, তাহলে কি এইটা দরকার নাই, এই যে ডিসপিউট রেজুলেশন যেটা দেখাচ্ছি? স্যার এটা আপনি খুব ভালো মতো কভার করেছিলেন স্যার আমাদেরকে এই সেকশন সি তে। আচ্ছা, তাইলে এটা বাদ দিই। এটা হ্যাঁ, এখানে আচ্ছা, তাহলে আমরা এইটা একটু দেখি। মানে
আচ্ছা, তাহলে এইটা তো হয়নি, তাই না? এটাও হয়েছে স্যার। পেনাল্টি হয়ে গেছে, জি স্যার। স্যার এটারও স্যার একটা শীট দেওয়া হয়ে গেছিল আগে। পড়ানো হয়েছে। জি স্যার, এটা কভার করা হয়েছে স্যার। ঠিক আছে, তাইলে এটাও তো 40 থেকে 55 মধ্যে 15টা লিখে নিয়ে সব না দিই আমি দেখাই দিই কোনটা লিখবি। আচ্ছা, তাহলে টিডিএস তো হয়ে গেছে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমি একটু বলি, এখানে ওই অনেকগুলো বলেন, বলেন। আওয়াজ আসতেছে, তো একটু যদি মানে ডিক্লেয়ার করে দেন যে অন্তত অপ্রয়োজনে যেন মিউট না করে, এই যে অনেক কথা চলে আসতেছে। অনেক কথা চলে আসে, সেগুলো আপনারা একজন একটু মানে ক্যাপ্টেনশিপটা নিয়ে নেন। একটু এখন মানে এটা স্যার সবাইকে আপনি বলে তারপরে একটা নির্দেশনা দিয়ে দেন যে এটা একটু যেন, মানে এই যে আওয়াজ আসতেছে বিভিন্ন ধরনের, এটা একটু বুঝাই দিলে হয় কি সবাই তাহলে বুঝলো আর কি। আপনার তরফ থেকে এটা একটু বুঝাই দেন। আইফোন ভাই যিনি আছেন উনি একটু কাইন্ডলি মিউট করেন আইফোন ভাই। অনেকে মজা দেখতেছে। স্যার হচ্ছে আমাদের তো স্যার আপনাকে দেখলে হয়, এখানে তো আমাদের ভিডিও দেখা তো আমার কাছে মনে হয় এটা একেবারে অপ্রয়োজনীয়। যে আমি কথা বলতেছি, আমার তো ভিডিওর দরকার নাই, ঠিক না স্যার? এটাই কথা। এগুলা একটু সবার আসলে এটা মানা উচিত। এটা যদি আপনি একটু বলে দেন সবাইকে, আমরা তো স্টুডেন্ট, আমরা তো আর বলতে পারি না স্যার, আপনি এই যে একটু আপনি বলে দিন। বলতেছেন, সেও তো শুনতেছে, যারা সাউন্ড করতেছে তারা তো শুনতেছে, তাই না? জি, কারণ এখানে আপনার অনেকের ভিডিও চলে আসতেছে হুটহাট করে, কনসেন্ট্রেশন আমাদের করা যাবে না আর কি। তো একটু স্যার আপনি তারপরেও একটু এক্সপ্লেন করে দেন ব্যাপারটা আর কি। আচ্ছা, ঠিক আছে, শোনেন, আপনারা সাউন্ড করেন না, তাহলে তো এইভাবে ক্লাস নেওয়া যাবে না, অন্যরা শুনতে পাবে। তো সবাই একটু বাকিরা সবাই মিউট করে থাকলে চলে, মিউট করে থাকলে চলবে, আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, মিউট করা থাকলেই চলে। আচ্ছা, তাহলে যে দুইটা দেখাতে চাচ্ছি বলতেছেন যে এগুলো কভার হয়ে গেছে আমাদের সেকশনে, তাহলে আপনার যেগুলো বাকি থাকে সেটা আমাকে বলেন তো, টিডিএস কি হয়ে গেছে? জি স্যার, টিডিএস এর জন্য স্যার আপনি একটা প্রেজেন্টেশনের স্লাইড দেখিয়েছিলেন স্যার, একটা চার্ট দেখাইছিলেন স্যার, টিডিএস ও পড়াইছেন স্যার। টিডিএস ও পড়ানো হয়ে গেছে, স্যার। তাহলে তো ম্যাক্সিমাম স্যার সিলেবাসের পেনাল্টিটা যদি ম্যাক্সিমাম একটু জিনিস। হ্যাঁ, বলেন। স্যার যদি কাইন্ডলি একটু পেনাল্টিটা যদি কিছু সময় জন্য দেখাই দিতেন মনে হয় ভালো হতো স্যার। আমরা না, অনেক মিস পেনাল্টি করে গেছি তো তো। বলছে যে পড়ানো হয়ে গেছে, তাই না? তো শোনেন, ঠিক আছে আমার যেটা মনে, বলেন স্যার। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে এখন সব সেকশনে ক্লাস হচ্ছে, সো এখন আসলে সি সেকশনে হয়তো ওরা পাইছে, অন্য কোনো সেকশনে হয়তো পায় নাই, কারণ আমরা কিন্তু সবাই এক হয়ে গেছি। সো কিছু লোকের জন্য আর কি হয়তো হয়েছে, আবার কারোর জন্য হয় নাই। সো এই বিষয়টা আপনি একটু কনসিডার করেন স্যার। পেনাল্টিটা যদি আরেকটু মানে কভার করে কিভাবে কনসিডার করব এখন? এখানে তো আপনার এই যে 12 জন আর 12 মত হলে কিভাবে ক্লাস হবে আপনি বলেন? আজকে তো ফার্স্ট ক্লাস, সেজন্য স্যার আপনার ডিসিশনে আপনি ক্লাস নেওয়াই এখন মনে হচ্ছে উত্তম আর কি। স্যার স্যার শুনতে পাচ্ছেন আমাকে স্যার? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি শুরুতেই বলছিলেন যে আপিল দিয়ে শুরু করবেন। হ্যাঁ, আমার মনে হয় চাচ্ছিলাম আপিল দিয়ে আমার মনে হয় শুরু করলে ভালো হবে, কারণ আপিল একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ও সবসময় এতে কোশ্চেন থাকে। হ্যাঁ, আমার মনে হয় এই জায়গাতে শুরু করলেই ভালো হবে স্যার। টিপিএস, হ্যাঁ, এগুলি আসলে আমরাও পড়ে নিতে পারবো স্যার, আমার মনে হয়। হ্যাঁ, আপনি যেহেতু ইম্পর্টেন্ট প্রত্যেক ইয়ারে আপিল, হ্যাঁ, আপিল থেকে কোশ্চেন আসেই। আপিল অথবা ট্রান্সফার প্রাইসিং, হ্যাঁ, এই চ্যাপ্টারগুলি স্যার আমার মনে হয়। ঠিক আছে, যেটা পড়ানো হয়নি ওটা দিয়ে শুরু করি, ট্রান্সফার প্রাইসিং শুরু করি। জি স্যার, এটাও করতে পারেন। এটাতে কারোর কোনো আপত্তি নেই। নতুন আছে, এটা নতুন আছে স্যার। ঠিক আছে, কোথায় যাব? ঠিক আছে।
হ্যাঁ দেখছি কোনটা? দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ক্র্যাশ করবা স্যার আপনার ভিডিও ছাড়া অন্যরা ভিডিও অফ করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ সেটাই ভালো হয়। আর সাউন্ড যেন ভিডিও না অফ আসে। করে দিয়ে অন্যরা ভিডিও অফ করে দিল এবং স্যার মিউট করে দিলে হ্যাঁ হ্যাঁ, মিউট করলে ভিডিও অফ প্লাস হচ্ছে মিউট করে ফেললে স্যারের লেকচারটা স্পষ্ট শোনা যাবে। স্যার ভিডিওটা আমরা অফ করে দিব স্যার, স্টপ ভিডিও দিয়ে, এবং হচ্ছে স্যার অনলাইনে ক্লাস মিউট অনলাইনে করে ক্লাস সবাই শুনতে পাচ্ছে মনে হয় স্যার, ভালো হবে স্যার। জি স্যার। আপু সারি ক্লাস নিচ্ছে ভাই সাউন্ড আর সাউন্ড ভাই আপনি কাইন্ডলি ওই মিউট করে ফেলেন, মিউট করবেন, তো সাইড টকে আওয়াজটা আসবে না। আমার মনে হয় ভিডিও স্যার ছাড়া আমরা অন্যরা সবাই ভিডিও বন্ধ করে দিই এবং মিউট করে দিই। নিচে অপশন গুলো আসছে, সাইড এগ্রি টু ইউ। কাইন্ডলি সবাই এটা করলে ভালো হবে। আইফোন ভাই থ্যাংক ইউ। হ্যাঁ আইফোনের ওইখানেই তারা মজা পাচ্ছে আর কি, ছেলে মজা পাচ্ছে যে আপু ক্লাস করতেছে। জি স্যার, ওনার বাচ্চা ওনার সাথে একটু মজা নিচ্ছে অনলাইন ক্লাসে। এটা তো হবে ক্লাসে জয়েন করছেন আরিফ ভাই? হ্যাঁ আচ্ছা স্যার, আমার মনে হচ্ছে ওনাকে এভাবে বলা উচিত যে তার মেয়ে নিয়ে ভিডিও দেখতেছে, উনি মনে হয় ভিডিওটা একটু অফ করলে এবং মিউট অপশনে চলে গেলে ভালো হয়। তা আমি ওনার উদ্দেশ্যে পক্ষ থেকে ভিডিওটা অফ করে দিই আমরা সবাই, স্যার ছাড়া আমরা সবাই ভিডিওটা অফ করে দিই প্লিজ। তাহলে হচ্ছে কেউ ভিডিওতে আসতে চাইবে না, একজন থাকলে অন্যরা আসতে চাইবে। আচ্ছা তাহলে দেখেন শুরু করি। সেটা হচ্ছে আজকে যেটা দেখাবো, আজকের সিলেবাস এইটাই একটাই, সেটা হচ্ছে এই ট্রান্সফার প্রাইসিং। তো ট্রান্সফার প্রাইসিং এর উপরে একটা জেনারেল প্রেজেন্টেশন হবে, অঙ্ক পরে হবে। তো এটা একটু ভালো করে দেখেন, এটা অনেক বড় একটা প্রেজেন্টেশন এবং ট্রান্সফার প্রাইসিং কিন্তু আপনাদের এই মানে কমপ্লায়েন্সে, ট্যাক্স কমপ্লায়েন্স বা প্ল্যানিং এর একটা বড় অংশ জুড়ে আছে এবং এখান থেকে কোশ্চেনও মোটামুটি কমন। তো সেইটা একটু দেখেন, যেটা আগের ইসে ছিল না, প্রিন্সিপালস অফ ট্যাক্সেশনে যেটা ছিল না। আর এটা এই সিলেবাসে ট্যাক্স প্ল্যানিং এবং ট্রান্সফার প্রাইসিং এই দুইটা জিনিস কিন্তু ইনক্লুডেড। তো ট্রান্সফার প্রাইসিং সম্পর্কে একটা জেনারেল ধারণা আমরা এখান থেকে পাবো আজকের প্রেজেন্টেশনের মাধ্যমে, সেটি একটু আপনি ভালো করে দেখেন। আর কোনো কোশ্চেন থাকলে তো করবেনই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্লাইড শো। তো প্রেজেন্টেশনের প্রিফেসে যেটা আমরা বলছি, এটা তো আপনি দেখতেন পাচ্ছেন স্ক্রিনে। সেটা হচ্ছে যে এই প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স থেকেই, মূলত আমাদের অর্ডিন্যান্স এবং রুলে, ট্রান্সফার প্রাইসিং রুলে যেগুলো আছে সেগুলো, আর কিছু ওএসিডি ট্যাক্স কনভেনশন আছে, ইউএন ট্যাক্স ম্যানুয়াল আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন টিপি সম্পর্কে একটা ক্লিয়ার গাইডলাইন পাই বা একটা জেনারেল একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়। এবং এই টিপির যে ইম্প্যাক্ট, সেটা বেসিক্যালি যে ট্যাক্স অব্লিগেশন অফ এ কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইম্প্যাক্ট ইট হ্যাজ অন দ্য গভর্নমেন্ট রেভিনিউ। যে সরকার যে রেভিনিউ পাবে, ট্যাক্স রেভিনিউ যে পাবে, সেটা যেন হ্যাম্পার না হয়। আর কোম্পানির ট্যাক্স অব্লিগেশন গুলো কি, সেটার উপরে কিভাবে এর ইম্প্যাক্ট করবে, সেটাও মানে একটা দেখার বিষয়। তো এইটার প্রেজেন্টেশনের যে আউটলাইন, সেগুলো কাভার করবে কিন্তু এগুলো, যে টিপি বলতে আমরা কি বুঝি। টিপি মানে ট্রান্সফার প্রাইসিং, আর ট্রান্সফার প্রাইসিং ভার্সেস মিস প্রাইসিং। আসলে ট্রান্সফার প্রাইসিং এর নামটা হওয়া উচিত ছিল ট্রান্সফার মিস প্রাইসিং, এটাই অ্যাপ্রোপ্রিয়েট নাম। তো যাই হোক, আর ট্যাক্সের স্বর্গ, তারপরে বেপস, এগুলো নিয়েও কিন্তু এই প্রেজেন্টেশনে থাকবে, যে ট্যাক্স হেভেন, তারপরে বেজ ইরোশন অ্যান্ড প্রফিট শিফটিং, যেটাকে সংক্ষেপে বলে বেপস, এটাও পৃথিবীব্যাপী খুব উচ্চারিত। আর আর্মস লেন্থ প্রিন্সিপাল, ট্রান্সফার প্রাইসিং এর যে কয়েকটা মেথড, যে মেথডগুলো দিয়ে আপনাকে অঙ্ক করতে হয় বা অঙ্ক আসে। আর অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট, যদিও এটা আমাদের লতে এখনো আসেনি, দেশে আছে আপা, তার মানে আপা এখনো বাংলাদেশে আসে নাই। আর কম্পারেবিলিটি প্রবলেম, আচ্ছা, তারপরে ডকুমেন্টেশন রিপোর্টিং, আশা করি
তো প্রথমেই আসি যে হোয়াট ইজ ট্রান্সফার প্রাইসিং। তো সেখানে আপনি দেখেন যে ট্রান্সফার প্রাইসিং বলতে যেটা মিন করে, সেখানে বলা হচ্ছে যে কথাগুলো, সেগুলো আপনার স্ক্রিনে দেখানো আছে, আপনি দেখতে পারেন। সেটা হচ্ছে যে এটা ইনভলভস দ্য প্রাইসেস দ্যাট এফিলিয়েটেড কোম্পানি, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি ট্রান্সফার প্রাইসিংটাই। এবং আমাদের দেশে যে ট্রান্সফার প্রাইসিং সেটা মূলত ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে, দেশীয় ট্রানজেকশনের ক্ষেত্রে নয়। তো এইটা হলো যে এফিলিয়েটেড কোম্পানিগুলো বা আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তারা যে ক্রস বর্ডার ট্রান্সফার অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এর উপরে যেভাবে প্রাইসিংটা ফিক্স করে, ওইটা যদি তাদের অ্যারেঞ্জ প্রাইস হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে ওইটাকে আপনার আর্মস লেন্থ প্রাইসে কনভার্ট করে কত টাকা রেভিনিউ হারালো একটা কান্ট্রি, সেইটা ডিটারমিন করা। তো এখানে পড়ে দেখতে পারেন যে fraudulent transfer pricing, sometimes called transfer mispricing and also known as transfer pricing manipulation, এটাকে ম্যানিপুলেশনও বলা হয়, which refers to trade between related party। তো মাল্টিন্যাশনাল কোম্পানির কথা যেটা বললাম, ওটা হলো রিলেটেড পার্টি, যে এক দেশে একই কোম্পানি, বাটাসু, লিন্ডে বিডি, ব্রিটিশ আমেরিকান টোবাকো বা আপনার ইউনিলিভার, এগুলো সব হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং অনেক দেশে ইউনিলিভার আছে। তো একই ইউনিলিভার বা অন্য দেশে ইউনিলিভারের কাছে যদি কোনো গুডস বা সার্ভিস ট্রান্সফার করে, সেটার বিনিময়ে যে প্রাইসিংটা, সেইটা যদি মিস প্রাইসিং হয়, অ্যারেঞ্জ প্রাইস হয়, ওইখানে মানে ট্যাক্স হারানোর একটা সম্ভাবনা থাকে। তো সেইটা কিভাবে রিকভার হবে, এইটাই হচ্ছে ট্যাক্স ট্রান্সফার প্রাইসিং মূলত। And TP transaction allow companies ample scope to fix transaction prices at their best advantageous terms considering the tax regime। তো দেশে ট্যাক্স রেট এক রকম এবং কোনো দেশে আসলে ট্যাক্স নাই বা একেবারে মিনিমাম। তো ফলে মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন যাদের মানে বৈদেশিক ট্রানজেকশন আছে, তারা সবসময় ট্যাক্সটা মিনিমাইজ করতে চায় যে দেশে ট্যাক্স রেটটা বেশি। তো স্বাভাবিকভাবেই এক দেশে হয়তো কোন দেশে তারা মানে রেভিনিউটা বেশি রিকগনাইজ করবে, তো সেই সমস্ত জিনিসগুলো থাকে। কনসিকুয়েন্টলি ট্যাক্স এজেন্সিজ মে লুজ রেভিনিউ and this concern the tax avoidance through transfer pricing। এবং এটা একটা রিলেটেড পার্টির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। আজকে আমি যেটা দিচ্ছি আপনাকে, সেটা হলো একটা জেনারেল আইডিয়া দিচ্ছি ট্রান্সফার প্রাইসিং সম্পর্কে। এবং আপনার এটা তো একটা এক্সাম্পলটা দেওয়ার আগে এক্সাম্পলটা একটু দেখেন যে কোম্পানি এ হচ্ছে ম্যানুফ্যাকচারিং, কোম্পানি বি হচ্ছে ডিস্ট্রিবিউটর, এবং কম্বাইন করলে কি দাঁড়ায়। ধরেন এ হলো একটা যে কান্ট্রিতে, এ হলো ধরেন এ ফর অস্ট্রেলিয়া, বি ফর বাংলাদেশ। তো আপনি একটু চিত্রটা দেখেন, সেটা হচ্ছে যে এ বিক্রি করে বির কাছে 70 টাকায়, আর বি সেটা ফাইনাল কনজিউমারের কাছে বিক্রি করে 100 টাকা। তো কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এর ক্ষেত্রে 40 টাকা, বির ক্ষেত্রে 70 টাকা। তো জিপি হচ্ছে এরও 30 টাকা, বিরও 30 টাকা, আর অপারেটিং এক্সপেন্ডিচার 10 টাকা 20 টাকা, এতে করে নেট প্রফিট এর হচ্ছে 20 টাকা, বি হচ্ছে 10 টাকা, কম্বাইন্ড প্রফিট হচ্ছে 30 টাকা। এখন কথা হচ্ছে যে এ কোম্পানি বি কোম্পানির কাছে যে 70 টাকায় মাল বিক্রি করলো, এটা 70 না করে এটা 50 টাকায় করলে সিচুয়েশন চেঞ্জ হয়ে যেত। এটা যদি 90 টাকায় বিক্রি করতো, সিচুয়েশন চেঞ্জ হয়ে যেত, বাট কম্বাইন্ড প্রফিট ঠিক। সুতরাং এই জায়গাগুলোই কিন্তু আসলে যে প্রাইসিং এর যে বিষয়টা, মানে এফিলিয়েটেড কোম্পানি তার একে অপরকে যে প্রাইসিং গুলো করবে, সেটা কোন প্রাইসে করবে। তারা যদি তাদের অ্যারেঞ্জ প্রাইসে করে, তখন তাদের মতো করে তারা সাজাতে পারে। তো সেক্ষেত্রে ওই কোনো দেশে ট্যাক্স রেট হয় কম, কোনো দেশে ট্যাক্স রেট বেশি, ওইখানে সাফারটা করে। শোনেন, আমি একটা এক্সাম্পল দিলে ট্রান্সফার প্রাইসিংটা, আজকের এই প্রেজেন্টেশনটা আপনার বুঝতে সুবিধা হবে। এরকম যে প্রেজেন্টেশনটা আমি ইউজুয়ালি দিয়ে থাকি, মানে যে এক্সাম্পলটা আর কি, ধরেন ইউনিলিভার। তো ইউনিলিভার ধরেন বাংলাদেশে ইউনিলিভার আছে, তারা লাক্স সাবান বানায় এবং একটা লাক্স সাবানের বাংলাদেশে কস্টিং পড়ে ধরেন কথার কথা 25 টাকা কস্টিং পড়ে এবং 30 টাকায় বিক্রি করে। এবং এই লাক্স সাবানটার যে খোসাটা, সেটা উৎপাদনে বাংলাদেশে খরচ হয় 1 টাকা। ওই 25 টাকার মধ্যে 1 টাকা হলো সাবানের যে কাভারটা কাগজে, আর 24 টাকা হলো বাকি কস্টিং।
এখন ধরেন সেন্ট্রালি ধরেন সিদ্ধান্ত নিল যে বাংলাদেশে চিটাগাংয়ে যে প্ল্যান, সেখানে আপনার সাবানের খোসাটার প্ল্যান তুলে দিবে, তুলে দিয়ে এখন এরা বলতেছে যে মরিশাস থেকে আমদানি করতে হবে, মরিশাস থেকে 5 টাকা দামে আমদানি করতে হবে এক একটা সাবানের খোসা, যেটা বাংলাদেশে উৎপাদন করলে খরচ হয় 1 টাকা। এখন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বাধ্য হচ্ছে, যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি, তো সুতরাং সেন্ট্রাল সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না কেউ। তো বাংলাদেশকে বাধ্য করা হলো যে তোমরা এখন থেকে মরিশাস থেকে সাবানের খোসা কিনবা আর ভরবা, ভরে বিক্রি করবে। তাহলে সাবানের খোসা বাদে কস্টিং করে বাংলাদেশে চিটাগাংয়ে 24 টাকা, আর মরিশাস থেকে খোসা আমদানি করলো 5 টাকা, টোটাল কস্ট হলো 29 টাকা, বিক্রি করলো 30 টাকা, সামান্য 1 টাকা লাভ বাংলাদেশে। কেন? বাংলাদেশের ট্যাক্স রেট বেশি 35%, হোয়ারাস মরিশাসের ট্যাক্স রেট হচ্ছে 10%। তো তাদের চেষ্টা হচ্ছে যে মরিশাসে প্রফিটটা ম্যাক্সিমাইজ করবে, বাংলাদেশে প্রফিটটাকে মিনিমাইজ করবে, এতে করে তারা গ্লোবালি তারা ট্যাক্স বেনিফিটটা পাবে, ইনকাম একই। এবং মরিশাসে তো প্রচুর লাভ, একটা সাবানের খোসা বানাইতে খরচ হয় 1 টাকা, বাংলাদেশে হচ্ছে, শোনা যাচ্ছে? স্যার জি একটু স্যার, শোনা সমস্যা যাচ্ছে। হচ্ছে মনে হচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আর স্ক্রিন দেখা যাচ্ছে? না স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্যার কাইন্ডলি এক্সাম্পলটা একটু আরেকবার দিতে হবে স্যার। হ্যাঁ দিতেছি। ইয়েস স্যার। স্যার স্ক্রিন এখন আসছে। লাখ সাবানের যে এক্সাম্পলটা দিলাম, এটা একটা মানে একটা ইজি এক্সাম্পল ট্রান্সফার প্রাইসিং সম্পর্কে বোঝার জন্য, প্রাথমিক আইডিয়া নেওয়ার জন্য যে হোয়াট ইজ ট্রান্সফার প্রাইসিং। তো এখন যেটা বলতেছি সেটা হলো বাংলাদেশের সাবানটার কস্টিং করতেছে 29 টাকা, বিক্রি করতেছে 30 টাকায়, মাত্র 1 টাকা লাভ। এই 1 টাকা লাভের উপরে বাংলাদেশ সরকার 35% হারে ট্যাক্স পাবে, কিন্তু ট্যাক্স পাওয়ার কথা কিন্তু 5 টাকার উপরে, 1 টাকার উপরে নয়। এখন তাহলে বলতে পারেন তাহলে এই লাভটা কোথায় হচ্ছে? মরিশাসে হচ্ছে। তো মরিশাসে হচ্ছে, মরিশাস সরকার ট্যাক্স পাচ্ছে, কিন্তু ট্যাক্স পাচ্ছে কিন্তু 10% হারে, মরিশাসের যে ট্যাক্স রেট সেই রেটে ট্যাক্স পাচ্ছে। তো এখন তাহলে বলতে পারেন যে বাংলাদেশ সরকারের কি করণীয় এক্ষেত্রে? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে এই সাবানটার খোসাটার প্রকৃত মূল্য, মানে অ্যাকচুয়াল প্রাইসিং বা ফেয়ার মার্কেট প্রাইস কত হওয়ার কথা। এই যে 5 টাকা দামে আমদানি করতেছে, তাতে কাস্টম অথরিটি কোনো বাধা দিচ্ছে না, দে আর গেটিং দেয়ার ডিউটি। এবং আপনি দেখবেন যে আপনার এলসি খোলা হচ্ছে, মাল আসতেছে, তারপরে বিল অফ এন্ট্রি ঠিক আছে, ব্যাংকিং চ্যানেল ইনভলভ, সব কিছুতে একদম ক্রিস্টাল ক্লিয়ার, এবং সিএ ফার্ম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট করে দিচ্ছে, কি সুন্দর। তো আপনার কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি পাবেন না যে একটা সাবানের খোসা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড 5 টাকা দামে আমদানি করতেছে মরিশাস থেকে। একদম এখানে কেউ মানে বাধা দেওয়ার নাই, এবং এই জিনিস আপনাকে চ্যালেঞ্জ করারও কেউ, চ্যালেঞ্জ করেও কেউ কিছু করতে পারবে, কারণ এটা একদম ডকুমেন্টেড। এখন কথা হচ্ছে যে সেক্ষেত্রে এখন তাহলে ট্রান্সফার প্রাইসিং এর এই লটা বাংলাদেশে যে আসলো 2012-তে আসছে সম্ভবত, এবং 15-16 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে চালু আছে। তো এটা আসার পরে যেটা হলো সেটা হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট বা এনবিআর বা ট্যাক্স অথরিটি এখন এই যে 5 টাকা দামে যে ইম্পোর্ট হচ্ছে, যেহেতু এখানে ক্রস বর্ডার ট্রানজেকশন আছে, এটাকে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করে এটার ফেয়ার মার্কেট ভ্যালুটা ডিটারমিন করতে পারবে। ফেয়ার মার্কেট ভ্যালুটা কিভাবে ডিটারমিন করবে? কম্পেয়ার করবে। কম্পেয়ার করে কেয়া সাবানের ফ্যাক্টরিতে গেলেই তো কম্পেয়ার করা যায়, দেখা যায় যে ওরা কেয়া সাবানের খোসাটার দাম পড়ে হয়তো 1 টাকা বা 1 টাকা 10 পয়সা, তা তুমি বাবু 5 টাকা আমদানি করো কেন? ওরে যখন জিজ্ঞেস করলো, বললো যে আমাদের তো সেন্ট্রাল পলিসি, আমদানি করতে হবে, আমাদের তো এখানকার প্ল্যান্ট নাই বা প্ল্যান্ট বন্ধ করা ইত্যাদি আর কি। আর্মস লেন্থ প্রাইস। তো আর্মস লেন্থ প্রাইস যখন ঠিক করলো যে একটা সাবানের খোসার আর্মস লেন্থ প্রাইস হবে 1 টাকা বা 1 টাকা 10 পয়সা, তাহলে দেখা যাবে টোটাল সাবানটার কস্টিং হয় 25 টাকা 10 পয়সা,
আর সেলস প্রাইস 30 টাকা, সুতরাং আপনাকে ট্যাক্স দিতে হবে আসলে 5 টাকার উপরে বা 4 টাকা 90 পয়সার উপরে। 1 টাকার উপরে দিলে হবে না। 1 টাকার উপরে যে দিচ্ছেন বাকি 4 টাকার উপরে দিতে হবে। তাহলে বাকি 4 টাকার উপরে আপনি কোথায় কোথায় দিলেন? একে মরিশাসে দিয়ে মরলেন, আর বাংলাদেশেও এখন আপনাকে ধরলো। তার মানে আপনার যেটা মানে সমস্যা হলো সেটা হলো যে একই ইনকামের উপরে এখন 2 দেশে ট্যাক্স দিতে হচ্ছে এই ট্রান্সফার মিস প্রাইসিং এর কারণে। বুঝতে পারছেন? এক্সাম্পলটা বোঝা গেল কিনা? স্যার সিম্পল এক্সাম্পল স্যার 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 একটু ইন্টারাপ্ট করি স্যার। বলেন। স্যার ওই যে আমরা 1 টাকা পর্যন্ত প্রফিট করতেছি বিকজ স্যার আমাদের 5 টাকা দিয়ে আমরা কিনে আনতেছি স্যার ওই দেশ থেকে। হ্যাঁ, আর সাবানের তারপরে এনবিআর আমাদের কি স্যার, তারপরে এনবিআর আমাদের সাথে কি ঝামেলাটা করলো স্যার, এই অংশটুকু যদি স্যার একটু আবার বলতেন কাইন্ডলি। ওইটাই পরে দেখাবো। এনবিআর ওই 5 টাকা মানবে না। এনবিআর যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা হলো, এই যে বৈদেশিক যে ট্রানজাকশন হলো এবং এফিলিয়েটেড কোম্পানির মধ্যে, বুঝতে পারছেন, রিলেটেড পার্টির মধ্যে, এই যে রিলেটেড পার্টি ট্রানজাকশন, এটা আপনার ওটা কি ইনএডমিসিবল করে দিবে? কি করবে সেটাই দেখাবো। আচ্ছা, সেটাই দেখাবো কিভাবে ওই 5 টাকারে আবার 1 টাকা বানাবে, ওইটাই তো দেখাবো। ওইটাই তো ইনকাম ট্যাক্সের কাজ, নাহলে ইনকাম ট্যাক্সের আর কাজটা কি? বুঝতে পারছেন? তো ওইটাই বলতেছি আপনাকে, সেটা হলো এই যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হলো, সেইটা কি ফেয়ার মার্কেট প্রাইসে হলো নাকি অ্যারেঞ্জ প্রাইসে হলো, এইটা দেখার দায়িত্ব হচ্ছে এনবিআর এর। এনবিআর যদি দেখে এই সাবানের খোসাটার দাম কোনোভাবে 5 টাকা হতে পারে না, তখন সে এনবিআর এর কাজ হচ্ছে এইটা আর্মস লেন্থ প্রাইস ঠিক করা। আর্মস লেন্থ প্রাইস মানে কি? আর্মস লেন্থ মানে প্রাইস হচ্ছে ফেয়ার প্রাইস, ন্যায়সঙ্গত মূল্য। এখন এই ন্যায়সঙ্গত মূল্য বের করতে গেলে তার কিছু কম্প্যারিজনে যেতে হবে, বিভিন্ন দেশের ওয়েবসাইটে যেতে পারবে, বাংলাদেশে বিভিন্ন সাবান ফ্যাক্টরিতে কস্টিং কত হয় সেটা নিতে পারবে, নিয়ে তার একটা ফেয়ার প্রাইস বের করে তারপরে যা করার তাদেরকে চিঠি দিবে যে আপনার রিলেটেড পার্টি ট্রানজাকশনে দেখা যায় যে 5 টাকা করে ইম্পোর্ট, হোয়ারাস ফেয়ার প্রাইস আসে তো 1 টাকা, এই বিষয়ে আপনার বক্তব্য ইত্যাদি ইত্যাদি। তো তারপরে ওই ফেয়ার প্রাইসটা ঠিক করে বাকি ট্যাক্সটা রেভিনিউটা নেওয়া হয় কিভাবে, ওইটাই দেখাবো। এখন আপনি দেখেন, এক্সাম্পলটা তো মোটামুটি দিলাম, আপনার মাথায় কিছু ঢুকলো। এই যে লাক্স সাবানের একটা এক্সাম্পল দিলাম, সেটা হলো আপনার মাথায় একটা এক্সাম্পল ঢুকলো যে হোয়াট ইজ ট্রান্সফার প্রাইসিং। সেটা হলো যে একই কোম্পানি, এফিলিয়েটেড এন্টারপ্রাইজ নিজেরা যদি একটা প্রাইস ঠিক করে উদ্দেশ্যমূলকভাবে কর ফাঁকি দিয়ে থাকে, তাহলে সেই কর ফাঁকি পুনরুদ্ধারের জন্যই হচ্ছে আজকে ট্রান্সফার প্রাইসিং বা ল, যেটা বিভিন্ন কান্ট্রি অ্যাডপ্ট করছে। কোনো কান্ট্রি তো তার ট্যাক্স হারাতে চায় না। এখন দেখা গেল মরিশাসের ট্যাক্স রেট কম, সেখানে প্রচুর রেভিনিউ যাচ্ছে, প্রচুর ট্যাক্স পাচ্ছে সরকার, কিন্তু সে ট্যাক্স রেট যেহেতু কম, এই কারণে কি হয় দেখেন, 2-3টা এক্সাম্পল দিলে আপনি আরো ক্লিয়ার হবেন। আচ্ছা, এইটা তো ক্লিয়ার, যেটা দেখানো চোখের সামনে। এরপরে আরেকটা এক্সাম্পল দেখেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল একটু দেখেন, এটা একটু আপনার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। এই আগের স্লাইডে যে হচ্ছে যে অপারেটিং এক্সপেন্স, যেটা স্যার ট্রান্সফার প্রাইসিং কি শুধু অপারেটিং এক্সপেন্সের জন্য হবে, মানে সিওজিএস পর্যন্ত অথবা জিপি গ্রস প্রফিট পর্যন্ত? না, ওই যে 70 টাকা, ওই যে 70 টাকায় ট্রান্সফার প্রাইস, ওইটা 70 টাকা, মানে যে মূল্যে এ বির কাছে ট্রান্সফার করলো। হ্যাঁ স্যার, একটু কি ওই স্লাইডটাতে যাবেন? মানে গেছি। জি স্যার, এখানে তো হচ্ছে এর হচ্ছে সেলস হচ্ছে 70 আর বির হচ্ছে 100, আর সিওজিএস হচ্ছে এর জন্য 40 আর বি এর জন্য হচ্ছে 70। তাহলে স্যার এইখানে তো মানে দুইটারই হচ্ছে গ্রস প্রফিট তো সেম থাকলো, লাস্টে এসে হচ্ছে তো চেঞ্জ হয়ে গেল হচ্ছে যে অপারেটিং এক্সপেন্সে। তাহলে স্যার এখানে যে হচ্ছে যে 70 টাকা যে লাস্টে এসে যে কম্বাইন্ডে এসে যে 70 টাকা হলো, এই 70 টাকা কোত্থেকে আসলো? কি বলে, কম্বাইন্ডে গিয়ে 70 টাকা তো কিছু হলো না। কম্বাইন্ডে আপনি 70 টাকা কোথায় পেলেন? আপনি কম্বাইন্ডে 70?
কম্বাইন্ড স্যার, আপনার সেল হচ্ছে 100 টাকা, কস্টিং হচ্ছে 70 টাকা, হ্যাঁ, নেট প্রফিট হচ্ছে 30 70 টাকা। টাকা, আপনাকে 30 একটা টাকা। কথা বলি, আপনাকে এই সিম্পল এক্সাম্পলটাতে উপরে লেখাই আছে ট্রান্সফার প্রাইসিং, ভেরি সিম্পল এক্সাম্পল। এখানে ট্রান্সফার প্রাইসিং হচ্ছে 70 টাকা, ওই যে সেলস অবলিক টার্নওভার 70 টাকা, যেটা আচ্ছা, এই 70 টাকায় যে হ্যাঁ, এ হ্যাঁ, বি কাছে বিক্রি করলো, এই 70 টাকাই জি হচ্ছে স্যার। আপনার ট্রান্সফার প্রাইস, অর্থাৎ এইটা মিস প্রাইসিং। ও এইটা হলো অ্যারেঞ্জ আচ্ছা, প্রাইস, মানে এ আর বি দুই ভাই বোন নিজেরা জি স্যার। কিছু বুঝছেন কিনা? আউটসাইডার স্যার না, বুঝছি। নিজেরা। এখন এ বির কাছে বিক্রি করবে, বি আবার কাস্টমারের কাছে বিক্রি করবে। তাহলে এ যে ওকে, পণ্যটা উৎপাদন করে, কাস্টমারের কাছে তো এটার দাম হচ্ছে 100 টাকা। এখন সে সিস্টার কনসার্ন হ্যাঁ, বা ওই মানে বির মাধ্যমে বিক্রি করবে। এখন বিরে যদি 70 টাকায় ট্রান্সফার করে, বির কাছে যদি 70 টাকায় বিক্রি করে, তাহলে পজিশনটা দাঁড়ায় হলো আপনার এই সে যেটা কম্পিউটারে দেখানো আছে স্ক্রিনে ওইটা। এখন জি আপনি স্যার। এই অঙ্কটা করার সময় আপনি খাতা কলম নিয়ে 70 টাকা যে প্রথম 70 টাকা সেলস, ওইখানে 70 এর জায়গায় 50 সেলস। করে দেখেন, 50 করে দেখেন, অন্যরকম হবে, ঠিক আছে? সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আপনি স্যার, 70 টাকার পুরোটাই জায়গায় চেঞ্জ 90 হয়ে টাকা, যাবে তখন। হ্যাঁ 70 টাকার জায়গায় 90 টাকা লেখেন, পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এবং মনে রাখবেন, এ একটা কান্ট্রির নাম, বি আর একটা কান্ট্রির নাম, আচ্ছা, বুঝতে পারছেন? এটা কিন্তু জি ক্রস স্যার। বর্ডার ট্রানজেকশন, ইন্টারন্যাশনাল ট্রানজেকশন, একই কোম্পানি, একই আমব্রেলার তলে, এফিলিয়েটেড কোম্পানি, বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা দেখেন, এটা আরো ক্লিয়ার। সেটা হলো অ্যানাদার এক্সাম্পল অফ ট্রান্সফার প্রাইসিং। এটা একটু পড়েন। এইখানে 3টা কোম্পানি জড়িত, কোম্পানি এক্স, কোম্পানি ওয়াই, কোম্পানি জেড। কোম্পানি এক্স হচ্ছে আফ্রিকার একটা কোম্পানি, আর কোম্পানি ওয়াই হচ্ছে ট্যাক্স হেভেনের একটা কোম্পানি, যেখানে কোনো ট্যাক্স নাই যে দেশে, আর জেড হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ আফ্রিকা থেকে একটা জিনিস কিনবে ভায়া ওয়াই, এইখানেই যত গন্ডগোল। ডাইরেক্ট কিনলে গন্ডগোল ছিল না, কিন্তু এরা সব এফিলিয়েটেড কোম্পানি, এবং চালাকি করে কিভাবে ট্যাক্স অ্যাভয়েড করা যায় সেই ফন্দি এখানে। ফন্দিটা দেখেন, ফন্দিটা দেখলেই বুঝতে পারবেন। বুঝে গেছে। বুঝছেন? ভেরি ইন্টারেস্টিং। সেটা হলো বাংলাদেশ একটা মাল আমদানি করবে আফ্রিকা থেকে, কিন্তু আফ্রিকার একটা কোম্পানি, কিন্তু তারা একটা কোম্পানি সেট আপ করছে ট্যাক্স হেভেনে, যে দেশে ভার্চুয়ালি ট্যাক্স নাই। তো এক্স বিক্রি করতেছে ওয়াই কাছে, ওয়াই বিক্রি করতেছে জেড এর কাছে। তো এক্স এমন একটা প্রাইসে বিক্রি করতেছে যে ওটার কস্ট প্রাইসে কাছাকাছি, আবার জেড ওই মালটা বেশি দামে কিনে আনতেছে ওয়াই থেকে, কিনে আনতে এনে আর ওই প্রাইসই হয়তো বিক্রি করতেছে। ফলে হয় কি, যে তুমিও নাই আমিও নাই, কেমন মজা হবে। এখন দেখা যায় যে এক্স এরও আসলে ওই আফ্রিকাতেও ট্যাক্স দিচ্ছে না, বাংলাদেশেও ট্যাক্স দিচ্ছে না, সমস্ত প্রফিটটা অ্যাট্রাক্ট করতেছে আপনার ট্যাক্স হেভেন কান্ট্রিতে, যেখানে ট্যাক্স দিতে হবে না। কি মজার জিনিস দেখেন। এবং সবগুলো কিন্তু আপনার এফিলিয়েটেড কোম্পানি, এক্স ওয়াই জেড, তারা কিন্তু নিজেরা, বাইরের লোক নাই। সুতরাং এখানে প্রাইসিংটা তারা নিজেরা ঠিক করে নিচ্ছে। স্যার খুবই ইন্টারেস্টিং স্যার, ভেরি ইন্টারেস্টিং। স্যার গ্রুপ যদি এই বাংলাদেশের মধ্যেই হইতো তাহলে তো এই ট্রান্সফার প্রাইসের এই জিনিসগুলো থাকতো না। এটা নিয়ে তো কোনো না, বাংলাদেশে কোনো কিছু করানো হচ্ছে না আজকে, সব ইন্টারন্যাশনাল ট্রানজেকশন। বাংলাদেশের সাথে বহির্বিশ্বের এবং আপনার এফিলিয়েটেড কোম্পানিগুলো যদি এই আকাম করে, তাহলে কিভাবে সেগুলো ঠেকা দেওয়া হবে সেগুলো পরে, কিন্তু কিভাবে তারা এই মানে প্রাইসিং গুলো সৃষ্টি করে বা মিস প্রাইসিং গুলো করে সেটা দেখানো হচ্ছে এক্সাম্পলের সাহায্যে, যাতে আপনি বুঝতে পারেন। পরবর্তীতে যদি কেউ কোশ্চেন করে ট্রান্সফার প্রাইসিং সম্পর্কে, আপনার যেন একটা জেনারেল আইডিয়া থাকে আজকের ক্লাসের পরে।
আচ্ছা, তারপরে দেখেন এই আরেকটা এক্সাম্পল, এটা আপনি অ্যানাদার এক্সাম্পল অফ ট্রান্সফার প্রাইসিং, এটা একটু দেখেন। ওই স্পেশাল ক্লাসে যে আলবালসাল প্রশ্ন করে, স্পেশাল ক্লাসে যেরকম প্রশ্ন করে এখান তো সে তুলনায় ভালো। এক্সাম্পলটা কি দেখছেন? এটাও কিন্তু ওইটার মতোই, আগেরটার মতোই। মানে বাংলাদেশের একটা কোম্পানি, তারই এফিলিয়েটেড কোম্পানি ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে একটা জিনিস বাই করবে, কিন্তু ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ঘুরেই আনলো, যাতে করে ইন্ডিয়াতেও ট্যাক্স দিতে হলো না, বাংলাদেশেও ট্যাক্স দিতে হলো না। তার মানে দুইটা কান্ট্রি, বাংলাদেশ এবং ইন্ডিয়া, দুইটাই সাফার করলো ওই যেহেতু একটা ট্যাক্স হেভেন কান্ট্রিকে ঘুরে নিয়ে আসলো। কিন্তু এটা যদি ধরা পড়ে যে এইটা এখানে মিসপ্রাইসিং হয়েছে, অ্যাকচুয়াল প্রাইসিংটা হয়নি, সেক্ষেত্রে কিন্তু ওই ট্রান্সফার প্রাইসিং কে ওই কি বলে, ওই আর্মস লেন্থ প্রাইস ঠিক করে এটাকে চ্যালেঞ্জ করা যাবে। তারপরে দেখেন যে ট্রান্সফার প্রাইসিং ভার্সেস মিসপ্রাইসিং, এটা হয় when the pricing of transaction within associated enterprises is fair and rational, that means at arm's length, then there is no problem. যদি দুইটা অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের মধ্যে আপনার ফেয়ার প্রাইসে যদি প্রাইসিংটা হয়, তাহলে তো আজকের এই ক্লাসেরই দরকার নেই। বাট when transactions are mispriced, that means the lower or higher than the fair market price, transfer mispricing happens, and it's a serious concern for the tax department. এবং কিভাবে আপনার মিসপ্রাইসিং গুলো হয়ে থাকে সেটা হলো প্রাইসিং অ্যারেঞ্জমেন্ট, যেটা দেখা বললাম এতক্ষণ আপনার লাক্সাওয়ানের ক্ষেত্রে, যে নিজেরা অ্যারেঞ্জ করে নিছে। তারপরে ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার, যেটা হেড অফিস এক্সপেন্ডিচার, হ্যাঁ শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যায়। শোনা দেখতে যাচ্ছে পাচ্ছেন? স্যার, দেখা যাচ্ছে। না স্যার, দেখা যাচ্ছে না, মাঝে মাঝে এক ভদ্রলোক চলে আসে স্যার, খুবই বিরক্তিকর। আইফোন ভদ্রলোক স্যার, ওনার আইফোন আছে, বাসা দেখাচ্ছে আমাদের। না, আমিও দেখতেছি তার ছেলে তারে আব্বুরে খুব জ্বালাচ্ছে, বুঝছেন, এবং সে খুব মজাই পাচ্ছে। সে খুব মজা পাচ্ছে। স্যার উনি খুব মজা পাচ্ছে। স্যার স্যার আইফোন ভদ্রলোককে স্যার আমরা মেসেজ দিচ্ছি স্যার, না স্টপ করার জন্য মেসেজ দিচ্ছি স্যার। আরে স্যার উনি আমরা মেসেজ সব তো আমরা দেখতেছে না, যদি একটু মেসেজ উপকার অপশনটাই করা তো তাহলে উনি ভালো। জানে না। হ্যালো, বাজায় দিচ্ছে ক্লাসে তো হ্যাঁ, 12টা বাজায় দিচ্ছে। স্ক্রিন দেখতে উনি পাচ্ছেন? বিষয়টা জানে না উনি বলে তো এটা হচ্ছে, কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক করে দিচ্ছে স্যার, ওনাকে তো জেলে দেওয়া উচিত। অফ করে দেওয়া উচিত, ওনাকে অফ করে দেওয়া উচিত, কমপ্লিট অফ। আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? জি জি, এখন দেখা যাচ্ছে। স্যার আপনার ছবি বাট স্ক্রিন দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না স্যার? স্লাইড দেখা যাচ্ছে না? না না স্যার, স্লাইড আসতেছে না। না স্যার, না স্যার। দাঁড়ান দেখি। লাইনে থাকি। অনলাইন ক্লাস আজকে জীবনে স্লাইড চলে গেছে আবার। তো পাশে বসা লাগবে। তো মানে স্লাইড আছে কিন্তু তারা নাকি স্লাইড দেখতে পাচ্ছে না। আইফোন ভাই মনে হয় চলে গেছে স্যার। এসকেপ।
স্লাইড আসছে স্যার। আসছে জি স্যার। স্যার দেখা গিয়েছে স্যার। জি স্যার। আসছে স্যার, আসছে স্যার। দেখাচ্ছে। তাহলে যেটা ঠিক আছে, আসছে না এবার? আসছে স্যার। তাহলে দেখেন স্যার, যে আসছে। মিসপ্রাইসিং, হ্যাঁ মিসপ্রাইসিং গুলো কিভাবে হয়। ওটা তো বললাম যে প্রাইসিং অ্যারেঞ্জমেন্ট, যেটা লাক্স সাবানের এক্সাম্পল দিলাম। ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার গুলো এরকম হয়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রয়্যালটি, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ফ্রাঞ্চাইজ এগুলোর ক্ষেত্রেও হয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনার ওভার প্রাইস হয়, আমাদের রেভিনিউ বেড়ে যায়, ওই ক্ষেত্রে যদি আমরা ট্যাক্স বেশি দেই, ওই ক্ষেত্রে স্যার আমাদের এনবিআর থেকে অথবা আমরা ট্যাক্সের ক্যালকুলেশনটা কেন আবার আর্মস লেংথ বেসিসে করব? না না, ওই ক্ষেত্রে তো করব না, ওই ক্ষেত্রে তো করব। ওই ক্ষেত্রে করব না। আর আপন ভালো পাগলেও বুঝবে, আপনি বোঝেন না। দেখ আচ্ছা স্যার দেখেন, বেশি পাইলে আমরা নিয়ে নিব স্যার। হ্যাঁ ওটাই বিষয়টা হচ্ছে যে যে ফেয়ার প্রাইস, যেটা ফেয়ার প্রাইস, তো আপনাকে আর্মস লেন্থ প্রাইসটা ঠিক করে দেখতে হবে যে তার থেকে বেশি প্রাইসে আমদানি হয়েছে কিনা। যদি বেশি প্রাইসে আমদানি হয়ে থাকে তখনই তো অ্যাডজাস্টমেন্টটা দরকার, ট্রান্সফার প্রাইসিং অ্যাডজাস্টমেন্ট দরকার, আদারওয়াইজ তো দরকার নেই। বুঝতে পারছেন? স্যার আরেকটা বিষয় হচ্ছে, আমি এনবিআর এর পার্সপেক্টিভ থেকে তো সে আর এটা নিয়ে ইস্যু তুলবে না যে যদি সে বেশি ট্যাক্স পেয়ে থাকে, কিন্তু আমার পার্সপেক্টিভ থেকে কি আমি এটা রিকভার করতে পারবো বাই চান্স যদি এটা মিস্টেক হয় কোনোভাবে? না পারবে, এটা পারবে, কারণ ওটা তো সবকিছু আপনার প্রুফ, সবকিছু তো আপনার দেখানো। আপনি যেটা দেখাইছেন সেটাই তো। এনবিআর তো কিছু করে, এনবিআর তো আপনাকে কিছু করে। আচ্ছা, তারপরে দেখেন ট্রান্সফার প্রাইসিং এর যে ইভলিউশনটা এখানে দেখানো হচ্ছে, সেটা হলো যে এটা হলো আপনার একটা হিস্ট্রি, যে ট্রান্সফার প্রাইসিং ফার্স্ট ইন্ট্রোডিউস হয় 1934 এ, সেটা দেখতেছেন। তারপরে ইউনাইটেড স্টেটস এটা অ্যাডপ্ট করে 1968 এ, 76 ওএসিডি গাইডলাইনের মাধ্যমে এটা আসে। 79 এ মাল্টিন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড তারা দিয়ে থাকে। 92 তে তারা একটা পাবলিকেশন হয়, ওএসিডি মডেল অফ ট্যাক্স কনভেনশন। এই হলো এটা ইভলিউশনের দিকগুলো বলা হচ্ছে। আর যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলেন, তাহলে তার ট্রেন্ডটা হচ্ছে এইটা, যে অনেক কোম্পানি কিন্তু এই লটা অ্যাডাপ্ট করছে তাদের ট্যাক্স হারানোর ভয় থেকে। যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এই যে দেখেন যে মোস্ট অফ দ্য মিড ইনকাম কান্ট্রিজ হ্যাভ অ্যাডপ্টেড ট্রান্সফার প্রাইসিং রিজিম, এবং অনেক ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি তো ট্রান্সফার প্রাইসিং অনেক আগে থেকেই আছে, এবং আরো অনেকটা হয়তো পাইপলাইনে আছে। বাংলাদেশে 2012-তে, যেটা আপনাকে বলছিলাম একটু আগে, যে আমরা 2012-তে এই আইনটা বাংলাদেশে অ্যাডপ্ট হয়, এবং সেটা 15-16 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে অলরেডি কার্যকর হয়ে গেছে। এখন অ্যাসেসমেন্ট ইয়ার চলতেছে 19-20, তো 4 বছর হয়ে গেছে, কিন্তু বাস্তব ডেভেলপমেন্ট হয়নি খুব একটা। কিন্তু যাই হোক, একটা আইন থাকাও কিন্তু একটা ভয়। সবসময় যে আইন দিয়ে ধরতে হবে তা নয়, কিন্তু আইন থাকলে অনেক সময় মানুষ সচেতন হয় বা কোম্পানিগুলো খুব সচেতন থাকে। যাই হোক, তারপরে দেখেন যে সিগনিফিকেন্স অফ ট্রান্সফার প্রাইসিং, এইখানে ওইরকম একটা সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, যে ওইটা যদি দেখেন ইউএসএ এবং বাংলাদেশ, ওইটার প্যারেন্ট কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি। এক্স লিমিটেড হচ্ছে প্যারেন্ট কোম্পানি, ওয়াই লিমিটেড যেটা বাংলাদেশে, এটা হচ্ছে সাবসিডিয়ারি। এবং প্যারেন্ট কোম্পানি পেমেন্ট দিচ্ছে ফর পারচেজ ফ্রম বাংলাদেশ কোম্পানি, আর বাংলাদেশ কোম্পানি কলম বিক্রি করে আমেরিকার কাছে। তো এই যে প্রাইসিংটা নিজেরা যে ঠিক করলো, গন্ডগোলটা সেখানে, যে আমি কাকে হারাবো কাকে জিতাবো, এবং এতে করে কম্বাইন্ড প্রফিট আমার কিভাবে, মানে কম্বাইন্ড এটা থাকবে, মানে প্রফিটটা তার কি হবে, সেটাই হলো টার্গেট থাকে। আর আমাদেরও ধরার টার্গেট থাকে যে ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের যে প্রাইসিংটা, সেই প্রাইসিংটা হোয়েদার ইট ইজ আর্মস লেন্থ প্রাইস অর নট, যেহেতু তারা এফিলিয়েটেড এন্টারপ্রাইজ, অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ, এই কারণে। যাই হোক, এটা তো আপনি এসে দেখতেই পাচ্ছেন, আর বাংলায় তো বললামই। এই যে দেখেন বেজ ইরোশন, তো এই যে বেপস এর কথা বলা হয়, এবং বেপস এখন সারা পৃথিবীতেই এটা খুব একটা মানে কমন একটা উচ্চারিত নাম। বেপস মানে বেজ ইরোশন এন্ড প্রফিট শিফটিং, মানে এক দেশ থেকে প্রফিট আরেক দেশে চলে যাচ্ছে।
এবং এখানে দেখেন এবিসি ইউএসএ, এবিসি বাংলাদেশ। এবিসি বাংলাদেশ এবিসি ইউএস এর কাছে বিক্রি করে, এবং এই এবিসি ইউএস এবং এবিসি বাংলাদেশ এরা যদি অ্যাফিলিয়েটেড হয়, দেখেন ট্রান্সফার প্রাইসিং হচ্ছে ইউএস ডলার 100 টাকা করে পার পিস, আর্মস লেন্থ প্রাইস হচ্ছে 120 টাকা। তার মানে এখানে 20 টাকা হচ্ছে বেপস, মানে বেজ ইরোশন হচ্ছে 20 টাকা করে পার পিস। যেহেতু এবিসি ইউএসএ এবং এবিসি বাংলাদেশ এই দুইটা হচ্ছে অ্যাফিলিয়েটেড কোম্পানি, যেখানে 120 টাকায় বিক্রি করার কথা মানে আমেরিকার কাছে, সেখানে বিক্রি করতেছে 100 টাকা, তার মানে এটা অ্যারেঞ্জ প্রাইস। যদি 120 টাকায় বিক্রি করতো তাহলে বাংলাদেশ বাকি 20 টাকার উপরও ট্যাক্স পেত, যেটা বাংলাদেশ ট্যাক্স হারাচ্ছে। সুতরাং এইখানে গন্ডগোল, মানে ডাল মে কুছ কালা হয় বাম পাশেরটায়, কিন্তু ডান পাশেরটায় কোনো বেস নাই, যেটা একটু আগে কে যেন আমাকে কোশ্চেন করলো যে স্যার যদি বেশি দামে করে তাহলে কি হবে। দেখেন আপনার কোশ্চেনের উত্তর হচ্ছে ডান পাশে, মানে XYZ বাংলাদেশ আর এবিসি বাংলাদেশ। তো এরা এখানে যদি ট্রান্সফার প্রাইসিং হয়ে থাকে 100 টাকা আর আর্মস লেন্থ প্রাইস যদি হয়ে থাকে 120 টাকা, নো বেজ ইরোশন ইন বাংলাদেশ, মানে কোনো বেজ ইরোশন হবে না যদি তাদের যেহেতু তারা নাই বাংলাদেশ এই কারণে। স্যার এখানে উদাহরণটা মনে হচ্ছে একটু মানে সেম হয়ে গেছে, দুটোই সেম মনে হচ্ছে, উল্টো হয়ে গেছে মনে হয় দ্বিতীয় যে অপশনটা বা দ্বিতীয় উদাহরণটা, যেটা মনে হচ্ছে এখানে ট্রান্সফার প্রাইস 120 হবে আর আর্মস লেন্থ প্রাইস 100 হলে মনে হয় আর কি ঠিক হতো। হ্যাঁ এটা বাংলাদেশের মধ্যে না, তাহলে সমস্যা ডান পাশে উপরে XYZ বাংলাদেশের জায়গায় ABC USA যদি হতো তাহলে মনে হয় আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। যে না এটা না আপনি বোঝেন না, আপনি আসলে বাংলাদেশের মধ্যে এটাই বলতেছে স্যার। হ্যাঁ এটা বাংলাদেশের মধ্যে দুইটা। ভাই স্যার একটু কথা বলার সুযোগ দেন। উপরে লেখা কি বেজ ইরোশন, উপরে কি লেখা যে আপনাকে একটা ইলাস্ট্রেশন দেখানো হচ্ছে বেজ ইরোশনের, তাই না? এখানে তো কোনো ক্রস বর্ডার ট্রানজিশনই হয় না ডান পাশেরটায়, কোনো ইরোশন বোঝেন? ইরোশনের বাংলা কি? কমে যাওয়া। হ্যাঁ তো কমানো। তো এখানে তো বেজ ইরোশন হয় নাই, তো সুতরাং ডান পাশেরটার ক্ষেত্রে নো বেজ ইরোশন ইন বাংলাদেশ, বাম পাশেরটাই হয়েছে, যেহেতু বাম পাশেরটাই ইন্টারন্যাশনাল ট্রানজাকশন আছে ওই কারণে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, যদি এই যে এবিসি বাংলাদেশ যেটা এটা তো ট্যাক্স হলিডে এনজয় করতো তাহলে কোনো প্রবলেম হতো? এবিসি মানে উপরের যে ডান পাশের যে স্লাইডটা, হ্যাঁ XYZ বাংলাদেশ, হ্যাঁ তাহলে হয়তো এই জন্য হয় কি যে আপনার দেশীয় ট্রানজাকশনের মধ্যে ট্রান্সফার প্রাইসিং নাই বললেই চলে, তবে আপনি যেটা প্রশ্ন করলেন ওখানে আছে ট্যাক্স হলিডেতে বলা আছে যে যদি কমন স্পন্সর শেয়ার হোল্ডার থাকে তাহলে তাদের মধ্যে কোনো ট্রানজাকশন হলে হতে পারবে না। এই যদি এরকম হয় বেশি দামে বা কম দামে বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু ওই ট্রান্সফার প্রাইসিং সীমিত আকারে আছে, বাট সেটা ট্রান্সফার প্রাইসিং নামে নাই, কামে আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বেপস দেখেন বেজ ইরোশন এন্ড প্রফিট শিফটিং, ওইটাই যেটা একটু আগে দেখলেন, যেটা আগের স্লাইডে ওইটাই। বেপস is a tax avoidance strategy used by multinational companies where profits are shifted from jurisdictions that have high taxes to jurisdictions that have no taxes or low taxes, called tax haven. And it's a BEPS can be achieved through the use of transfer-based pricing. That means contracting between subsidiaries in different jurisdictions at prices that are not at arm's length. Tax haven. যে বলা হয় যে দেশে আসলে ট্যাক্স নাই, এবং ট্যাক্স হেভেন means the jurisdiction where income tax and other taxes are levied at a lower rate or not at all. Actually, there is no generally accepted definition of tax haven, but authority activities that are commonly associated with such places range beyond taxes. মানে যেটা ধরা ছোঁয়ার বাইরে, যেটাকে বলা হয় যে আপনার ওই যে কি বলে অফশোর প্লেস যেগুলো থাকে, তো ওই অফশোর
ট্রানজেকশন গুলো হলে সেগুলো ধরা ছোঁয়ার বাইরে থাকে, সেটাই আর কি। অ্যানাদার ডেফিনেশন অফ ট্যাক্স হেভেন ইজ এ স্টেট, কান্ট্রি অর টেরিটরি which maintains a system of financial secrecy and which enables foreign individual to hide their asset or income to avoid taxes at their home jurisdiction. যেমন আপনি দেখবেন যে সুইস ব্যাংকে শুনে থাকবেন যে অনেকে টাকা রাখে মানে তার অ্যাসেটটা হাইড করে বা ট্যাক্স অ্যাভয়েড করার জন্য করে। তো এটা ট্যাক্স শেল্টার পায়। ট্যাক্স শেল্টারস আর ইনভেস্টমেন্ট দ্যাট অ্যালাউ অ্যান্ড purport to allow a reduction of one's income tax liability। এবং এতে করে অনেক সময় দেখবেন যে এই যে মানি লন্ডারিং এর কথা শুনেন, ওই মানি লন্ডারিং ও কিন্তু অনেকটা ইনভলভ এই যে ট্যাক্স হেভেনের কথা যেটা বলা হচ্ছে। তো যাই হোক, এই আরেকটা এক্সাম্পল, সেটা হলো গ্লোবাল ইফেক্টিভ ট্যাক্স রেটের ক্ষেত্রে একটা এক্সাম্পল। এইটাও আপনাকে আরো পরিষ্কার করবে। আজকের ক্লাসে আপনি ট্যাক্স মানে এই সম্পর্কে কি বলেন প্রাইসিং এর যে ট্রান্সফার প্রাইসিং সম্পর্কে ক্লিয়ার বেশ কিছু পাবেন, এক্সাম্পল সহ পাবেন। এটা দেখতে উপরে হলো অ্যাকচুয়াল সিনারিও, আপনার কান্ট্রি এ কান্ট্রি বি। আপনি যদি আরো স্পেসিফিক বলতে পারেন তাহলে কান্ট্রি অস্ট্রেলিয়া বাংলাদেশ এইভাবে বলতে পারেন। নাহলে হয় কি কান্ট্রি এ বি আপনি যদি বাংলাদেশের দুইটা কান্ট্রি মনে করেন তাইলেই সমস্যা। বাংলাদেশের ভিতরে একটা, বাংলাদেশের বাইরে আরেকটা। কারণ একটু আগে বুঝতে পারছেন যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন ছাড়া ট্রান্সফার প্রাইসিং হবে না। দেখেন বুঝতে পারলেন কিনা? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এটা নিয়ে যেটা দেখানো না এই যে নিবাসী মানে দেশীয় ট্রানজাকশনের মধ্যে হলো যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হচ্ছে, এবার একটা সংশোধন আসছেন 107 এর। হ্যাঁ, সেটা একটা ইনডাইরেক্ট ওয়েতে আছে। স্যার 107 এর আছে, ওটা একটা ইনডাইরেক্ট ওয়েতে, ওটাও দেখাবো এর পরে আসছে। আপনি এইটা দেখতে থাকেন, যেটা আছে এটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে করেন। ওকে স্যার। কথা বললাম আমি কথা বলতে কি যা আশাটা উপরে হলো অ্যাকচুয়াল সিনারিও আর নিচে হলো উল্টায় দিলে কি হয় দেখেন। যদি কেউ মানে এভাবে মিসপ্রাইসিং করতে চায়, করে ট্যাক্সটা কমাতে চায়, ওভারঅল ট্যাক্সটা কমাতে চায়, তাহলে কিন্তু নিচের সিনারিওটা করে ওইখানে নিচেরটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং, উপরেরটা হলো অ্যাকচুয়াল। ঠিক আছে স্যার? অ্যাকচুয়ালটাও তো ট্রান্সফার প্রাইসিং না, ওখানে ট্রান্সফার মিসপ্রাইসিং নাই। স্যার মিস প্রাইসিং নাই, কিন্তু স্যার ট্রান্সফার প্রাইসিং তো সেটা। মানে ওখানে আর্মস লেন্থ প্রাইসেই ট্রান্সফারটা হয়েছে। যদি আর্মস লেন্থ প্রাইসে ট্রান্সফার হয়ে থাকে তাহলে কোনো ট্রান্সফার প্রাইসিং ইনভলভমেন্ট নাই। আচ্ছা, সেটাকে স্যার ট্রান্সফার প্রাইসিং বলবো না আমরা স্যার। না 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 না, এই জন্য আপনাকে প্রথমেই বলছি যে ট্রান্সফার প্রাইসিং নামটা একটা মিসনোমার, এই নামটা ঠিক হয় না। এই নামটা যে দিছে, দেওয়াটা ঠিক হয় না। আমি হলে এটার নাম দিতাম ট্রান্সফার মিসপ্রাইসিং। জি স্যার, এটাই কনফিউশন হচ্ছিল। হ্যাঁ, নামেই গন্ডগোল। আজকে যে ট্রান্সফার হয়েছে একটা নির্দিষ্ট প্রাইসে, ট্রান্সফার হয়েছে, কিন্তু সেটা ফেয়ার হলে কোনো সমস্যা নাই, সেটা ট্রান্সফার প্রাইসিং বলবো না। জি স্যার, থ্যাংক ইউ।
হ্যাঁ দেখা যাচ্ছে। স্লাইড আসছে না স্যার। স্যার স্লাইডটা আসে নাই, সমস্যা করতেছে মনে হচ্ছে। এখন আসছে? না স্যার স্লাইডটা আসে নাই, আপনার একটা ছবি আসলো। আসছে স্যার। আসছে স্যার। আচ্ছা স্যার। আচ্ছা দেখেন, তো এই যে ওএসিডির কথা আমরা বলি, তো সেটাতে অ্যাব্রিভিয়েশন তো আপনি দেখলেনই যে অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, এবং ওএসিডি এস্টাবলিশ হয় কিন্তু 1948, এবং ওএসিডির মেম্বার কান্ট্রি হচ্ছে 36, এবং OECD provides a forum in which government can work together to share experience and seek solution to common problem. But unfortunately, Bangladesh is not a member of OECD. তো OECD এর অবজেক্টিভ গুলো হচ্ছে কোঅর্ডিনেশন among countries, ইত্যাদি ইত্যাদি, ট্যাক্সেশন, যে অ্যাভয়েডিং ডাবল ট্যাক্সেশন, মিনিমাইজেশন অফ কনফ্লিক্ট বিটুইন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে যে ট্যাক্স ট্রিটি গুলো হয় সেক্ষেত্রেও আপনার OECD মডেল এবং ইউএন মডেল নামে দুইটা মডেল আছে, যদিও বাংলাদেশ দুইটা মডেল থেকে কিছু কিছু ফলো করে আর কি। আর ইউনাইটেড নেশনস প্র্যাকটিক্যাল ম্যানুয়াল অন ট্রান্সফার প্রাইসিং অন ডেভেলপিং কান্ট্রি, যেটা সংক্ষেপে বলে ইউএনটিপি ম্যানুয়াল, এটা ফার্স্ট এডিশন প্রায় 2013-তে। এখানে একটা ক্লিয়ার গাইডলাইন দেয় তারা অন পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসপেক্ট অফ অ্যাপ্লাইং ট্রান্সফার প্রাইসিং অ্যানালাইসিস টু ট্রানজাকশন অফ মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ এমএনসি ক্ষেত্রে। আর ইউএন ম্যানুয়াল যেটা রিকগনাইজ করে ডেভেলপিং ইকোনমিজ আর ডিফারেন্ট ফ্রম ডেভেলপমেন্ট ইকোনমিজ এন্ড হেন্স ইন সার্টেন ইস্যুস ইন্ডিকেটস এ স্লাইট ডিপারচার ফ্রম দি ওএসিডি গাইডলাইন। ইউএন গাইডলাইন আর ওএসিডি গাইডলাইন একটু ডিফারেন্ট করে, যাই হোক। আর অবজেক্টিভ হচ্ছে ইউএনটিপি ম্যানুয়ালে যে অ্যাড্রেস টিপি ইস্যুস ইন এ ফেয়ার অ্যান্ড রোবাস্ট ম্যানার, বিং ইন্টারন্যাশনালি কোহারেন্ট, রিডাকশন ইন কমপ্লায়েন্স কস্ট এক্সেট্রা এক্সেট্রা, ডাবল ট্যাক্সেশনের ক্ষেত্রে অ্যাভয়েডেন্স করার জন্য ইত্যাদি। তো আরো আছে এনকারেজমেন্ট অফ ফরেন ইনভেস্টমেন্ট ইনটু ডেভেলপিং কান্ট্রিজ ইত্যাদি। এটা একটু ওইটা দেখাই নিয়ে আসলাম আপনাকে। এবং অ্যাপ্লিকেবিলিটি অফ ট্রান্সফার প্রাইসিং, দেয়ার মাস্ট বি অ্যান ইন্টারন্যাশনাল ট্রানজাকশন। আপনার ট্রান্সফার প্রাইসিংটা কখন হবে? ট্রান্সফার প্রাইসিং হতে গেলে আপনাকে একটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন শ্যাল বি আন্ডারটেকেন উইদিন দ্য অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ। তিন নাম্বার হচ্ছে তার মানে ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রাইজ হলে কিন্তু হবে না, নিজেরা হলে হবে। তিন নাম্বার হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ দি অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ শ্যাল বি নন রেসিডেন্ট। দ্যাট মিনস ইভেন if both the A's মানে associated enterprise are non-resident, transfer pricing can be applicable. মানে দেখ যদি বাংলাদেশের কোনো পার্টিসিপেশন থাকে বা ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রেও হতে পারে। আর আপনি যেটা বলছেন ওইখানে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে ওইটা যে দেশীয় ট্রানজেকশনের মধ্যেও যদি দেখা যায় যে অনেক সময় এই ধরনের মানে ঘাবলা তারা করে যে ঠিক আছে বিদেশ থেকে সরাসরি নিয়ে আসলে পরে বাংলাদেশ গভর্নমেন্ট ঝামেলা করে, তার থেকে বাংলাদেশেই আমরা একটা কোম্পানি ফর্ম করে নিই। এই জন্য শেষে 4 নম্বরে লেখা যেটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন উইল অলসো ইনক্লুড এ ট্রানজাকশন বিটুইন অ্যান এন্টারপ্রাইজ অ্যান্ড এ পার্সন other than an associated enterprise, irrespective of whether such other person is a non-resident or not, if there exists a prior agreement. যদি ওইরকম কোনো এগ্রিমেন্ট থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার প্রাইসিংটা হবে। এই যে 4 নাম্বারটা এবারে আসছে, যেটা একটা মানে কোন ছেলে যেন মানে কোশ্চেন করছিল আমাকে যে স্যার এবারে না একটা এবারে না 117টা একটা চেঞ্জ আসছে, ওই সেটা হলো যাই। Age duration is the important principle for attraction of TP provision, or provision not to apply where ALP computation has effect of reducing income chargeable. আর TP adjustment যেগুলো সেগুলো আপনার ওই সেকশন গুলোতে কিন্তু আছে। No deduction available for TP adjustment after scrutiny by the assessing officer under section এত। আচ্ছা এখন আসেন যে হোয়াট ইজ ALP। একটু আগে যে ALP এর কথা বলা হলো, আর্মস লেন্থ প্রাইস।
আর্মস লেন্থ প্রাইসই হচ্ছে আসলে ভার্চুয়ালি ফেয়ার প্রাইস, সঠিক প্রাইসটা যেটা হওয়া উচিত। কিন্তু আমাদের যে সেকশন যেটা সেকশন 107 বি, সেখানে বলছে যে অ্যামাউন্ট অফ এনি ইনকাম অর এক্সপেন্ডিচার অ্যারাইজিং ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল ট্রানজাকশন শ্যাল বি ডিটারমাইন্ড হ্যাভিং রিগার্ড টু দ্য আর্মস লেন্থ প্রাইস। এবং আর্মস লেন্থ প্রাইস কি হবে সেটা আবার বলছে 107(a)(1) এ। সেখানে বলছে যে প্রাইস ইন এ ট্রানজাকশন কন্ডিশন ইত্যাদি ইত্যাদি। এবং আর্মস লেন্থ প্রাইসের যেটা একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে এক্স লিমিটেড ওয়াই লিমিটেড, এরা হলো রিলেটেড পার্টি। এদের মধ্যে যে ট্রানজাকশনটা হবে যেটা সেটা ট্রান্সফার প্রাইস যেটা হবে ওইটাখানে ট্রান্সফার প্রাইসিংটা থাকবে। আর যদি ডান পাশের যে বক্স সেখানে হচ্ছে আনরিলেটেড পার্টি, মানে পি লিমিটেড এবং কিউ লিমিটেড, মানে এরা আনরিলেটেড, নট রিলেটেড পার্টি। এবং এদের মধ্যে স্বাভাবিকভাবেই যে ট্রানজাকশনটা হবে সেটা হবে একটা আর্মস লেন্থ প্রাইস, মানে একটা ফেয়ার প্রাইস, যেহেতু এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই স্যার মেইন ডিফারেন্সটা কোথায়? এই স্লাইডে আনরিলেটেড হলে যে কোনো রকম প্রফিট করতে পারে তারা। আনরিলেটেড পার্টি হলে হয় কি সেটা একটা ফেয়ার প্রাইসই হয় সাধারণত, কারণ যার সাথে যার কোনো পরিচয় নাই, বাজারে যেভাবে মাল বিক্রি হয় তো সেইভাবে বিক্রি হচ্ছে, কেউ কাউকে চিনে না, ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সুতরাং ওখানে কোনো ট্রান্সফার প্রাইসিং। আপনার আনরিলেটেড পার্টির মধ্যে যদি কোনো ওইখানে আপনার কোনো ট্রান্সফার প্রাইসিং হবে না। ট্রান্সফার প্রাইসিং হতে গেলে আগের স্লাইডে দেখানো হয়েছে, ট্রান্সফার প্রাইসিং হতে গেলে আপনার কি কি থাকতে হবে আবার দেখাবো। এই যে আগের স্লাইডে দেখানো হয়েছে, হ্যালো ওই যে প্রথম চার্ট। স্যার এখন তো মেয়ের সাথে মাও অ্যাড হয়েছে দেখতেছি। হ্যালো হ্যালো জি বলেন। হ্যালো স্যার কাইন্ডলি সবাইকে সবার হচ্ছে ওই যে ইয়েগুলো একটু স্যার একটু মিউট করে দিতে বলেন না স্যার প্লিজ। আপনার প্লিজ সবাই হচ্ছে আপনাদের মাইক্রোফোন গুলো একটু মিউট করে দেন। আর আপনিও চাইলে সবারকে মিউট করে দিতে পারেন, শুধু আপনার টান মিউট থাকবে। আমারটা দেখা যাচ্ছে না ভাইয়া, আমি দুপুরে আসলে ক্লাস করছি, বাট মানে সবাই হচ্ছে মিউট করাই ছিল, শুধু কোশ্চেন করা ছাড়া আর কি। বাট এখানে তো একদম মানে স্যারের কথা শুনতেছি না, কিছুই না। সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য। হ্যাঁ, সবাই একটু মিউট করে রাখলে সুবিধা হয় আর কি। একটু সবাই মিউট করে রাখেন, যখন যার কোশ্চেন করার হবে তখন স্যারকে বলে আপনারা একটু কোশ্চেন করেন প্লিজ। প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, কারণ এভাবেই ক্লাসগুলো করতে হবে। আপনারা কাইন্ডলি একটু মিউট করে রাখেন। থ্যাংক ইউ। ঠিক আছে, তো যাই হোক আপনার কথা শুনছে, মিউট হয়ে গেছে। তো দেখেন এটা হলো আর্মস লেন্থ প্রাইস। এটা একটু সমস্যা হবেই, কারণ সবাই তো বাসায়, কারণ এখন তো রাত 9টা 9:30 বাজে, সবাই বাসায়, সবারই বাচ্চা কাচ্চা আছে, যাই হোক আর কি। তো এগুলো হলো করোনার সমস্যা। তো এখানে আর্মস লেন্থ প্রাইস হচ্ছে কম্বাইন্ড ইফেক্ট অফ ফাংশনস পারফর্ম, অ্যাসেট ইউজ আর রিস্ক রেশিও, এগুলো দেখানো হচ্ছে এখন, ক্যারেক্টারাইজেশন অফ এনটিটি। আর এটা হলো ইনকাম ট্যাক্সের দিক থেকে কি করণীয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কি করণীয়, তাদের এটা সমস্যা কি, তাদের যদি কেউ ট্রান্সফার প্রাইসিং করে তাহলে তাদের সমস্যা কি, সেটা এখানে দেখানো এই স্লাইড। দেখেন পড়ে দেখেন। ওকে স্যার। তাহলে এখানে কিন্তু একটা কোশ্চেনের উত্তর পাচ্ছেন, সেটা হলো ইনকাম ট্যাক্স অথরিটি যদি ফেয়ার প্রাইস বের করে দেখে যে এটা লোয়ার দ্যান দ্য ডিউ ট্যাক্স, তার ট্যাক্স যেটা পাওয়ার কথা বা যে প্রাইসিং এ তার ট্রান্সফার হওয়ার কথা তার থেকে কম বা বেশি প্রাইসে ট্রান্সফার হওয়ার কারণে বাংলাদেশের ট্যাক্সটা কমে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু হেডেক ইনকাম ট্যাক্স অথরিটি। যদি দেখা যায় যে যা ট্যাক্স পাওয়ার কথা তার থেকে ডিউ ট্যাক্সের থেকে বেশি পেয়ে গেছে, তাহলে আর এই স্লাইড পড়তেই হবে না। বুঝতে পারছি? জি স্যার।
এই জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং এর যে বিজনেস প্রসিডিওর আফটার সাবমিশন অফ দ্য ট্যাক্স রিটার্ন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এন্ডে কাজটা কি, একজন ডিসিটি হিসাবে বা একজন টিপিও হিসাবে কাজটা কি হবে সেটা একটু দেখেন। ভাই নিঃশ্বাস জোরে ফেলতেছেন, সমস্যা হচ্ছে। দেখেন, তো যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি একটা রিটার্ন করলো, তো ডিসিটি ওইটা ওখানে যদি টিপি ইস্যু থাকে তাহলে রেফার করে এনবিআর এ। এনবিআর এ একটা টিপি সেল আছে, তো ট্রান্সফার প্রাইসিং সেল, তো সেই সেলে থেকে ওইটা দেখা হয় যে প্রাইসিং যেগুলো হয়েছে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের মধ্যে সেটা আর্মস লেন্থ প্রাইসে হয়েছে কি না। তো যদি না হয়ে থাকে তারা ওটাকে ডিটারমিন করবে, আর্মস লেন্থ প্রাইসে কনভার্ট করে ডিসিটির কাছে পাঠাবে, ডিসিটি সেইভাবে অ্যাসেসমেন্ট করবে। কারণ বাস্তবতা হচ্ছে একজন ডিসিটির পক্ষে আপনার আর্মস লেন্থ প্রাইস ঠিক করা সম্ভব না। কেন সম্ভব না? সে দেখতেছে সব ঠিক আছে, বিল অফ এন্ট্রি আছে, আপনার অডিট রিপোর্ট আছে, সব সাপোর্টিং আছে। ওই যে সাবানের খোসা 5 টাকা প্রমাণ করার জন্য যা যা প্রয়োজন সব আছে, একদম সব ডকুমেন্টেড অথেন্টিক। তো ডিসিটি ওটা ডিসরিগার্ড করতে পারবে না। ডিসরিগার্ড করতে পারে এনবিআর এর টিপি সেল, যে আমি মানবো না, মানি না। বুঝতে পারছেন? তো ওই কথাই কিন্তু এখানে বলা। ক্লিয়ার? আচ্ছা, ওইটাই বলা হচ্ছে যে আন্ডার কনভেনশনাল ট্যাক্স ল, tax agencies only check the verifiability of voucher and the accuracy of accounting treatment of a transaction. DCT গতানুগতিকভাবে যা দেখে তাই দেখে, and if price is supported by bill of entry, customs valuation and other documents, income tax department cannot legally disregard it under the conventional law. Income tax law অনুযায়ী সেটা কিন্তু ডিসরিগার্ড করতে পারে না। সে কিন্তু বলতে পারে না আমি মানি না। মানো না কেন মানো না? আমার তো সবকিছু প্রমাণিত। And in case of transfer mispricing, purchase prices are usually overstated through over invoicing. Therefore, customs authority is getting duty and finds no reason to object. Custom authority এখানে কিন্তু আপনার ঘুণাক্ষরেও কোনো ই করতেছে না, because they are getting duty, proper duty পাচ্ছে তারা। ওই যে 5 টাকা করে যে আনতেছে ওইটার উপর তো ডিউটি পাচ্ছে, তাই না? ডিউটি পাচ্ছে, ভ্যাট পাচ্ছে, সবই পাচ্ছে। তো তার তো ডিসরিগার্ড করার কোনো মানে ই নাই। তো যাই হোক, মানে কাস্টম অথরিটি হ্যাপি, ইনকাম ট্যাক্স অথরিটি আনহ্যাপি। তাহলে স্যার এই যে ট্রান্সফার প্রাইসিং করলেও স্যার ইট ইজ নট কমপ্লিটলি এফিশিয়েন্ট, যে আমার তাহলে তো ডিউটি তো আমার দিতেই হচ্ছে। সেইটা আপনি করবেন কি করবেন না সেটা তো তারা ঠিক করবে। এই যে 1 টাকার মাল 5 টাকায় আনবে কিনা, আনলে তার মানে এই যে বাঁচাতে গেলে এখন এখানে বাংলাদেশে ট্যাক্স রেট বেশি, ওইখানে কম, এটুকু করতে গেলে তার কি কি খেসারত দিতে হবে সেগুলো তো সব মানে অ্যানালাইসিস করেই করবে। আপনি আমি শুধু বাংলাদেশের ট্যাক্স ল পড়েই পারতেছি না, আর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সারা পৃথিবীর ট্যাক্স ল পড়ে। বুঝতে পারছেন? তা আমরা চলি ডালে ডালে, ওরা চলে পাতায় পাতায়। স্যার তারা যদি এটা এক্সপোর্ট করে ফেলে তাহলে স্যার তাদের প্রফিট তারা নিয়ে নিচ্ছে স্যার, সেক্ষেত্রে ডিউটি অনেক কম দিতে হবে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির জন্য হয়।
ওই তো আছে তো বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট আপনি দেখলেন একটু আগে যে 120 টাকা হলো ফেয়ার প্রাইস, 100 টাকায় রপ্তানি করতেছে 5 ইউএসএ টাকা করে ইম্পোর্ট করে স্যার। হ্যাঁ জি স্যার, ইম্পোর্ট করবে স্যার বেশি প্রাইসে, আবার সেটা স্যার এক্সপোর্ট করে দিবে। না Thank you, sir. কথাই বলেন সেটা যদি আপনার অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের মধ্যে হয় তাহলে আপনার নরমাল গুলো তো হবে, যার সাথে সম্পর্ক নাই তার সাথে তো আর আপনার ওই ট্রান্সফার প্রাইসিং হবে না। যাই হোক স্যার একটু বলি, বলেন স্যার একটু বলবো প্লিজ। বলেন, এই স্লাইডে তো আছে আপনার সামনে। ইম্পোর্ট করার ক্ষেত্রে তো স্যার নরমালি তাদের মেইন পারপাস থাকে হচ্ছে ক্যাপিটাল রিপ্যাট্রিয়েট করা, মানে টাকাটা বিদেশে ট্রান্সফার করে দেওয়া। সেক্ষেত্রে তো তার কাস্টম ডিউটিটা মেইন ইস্যুটা, হয়তো লিগালি যদি টাকা প্রফিট অন্য দেশে ট্রান্সফার করে তাহলে ট্যাক্স রেট অনেক বেশি, সেই তুলনায় হচ্ছে কাস্টম যদি আমদানি করি সেই ক্ষেত্রে একটু কাস্টমটা কম হয়। তো এই সেন্সে তো মনে হয় স্যার ক্যাপিটাল রিপ্যাট্রিয়েট করার জন্য হচ্ছে আমদানি টাকাটা একটু বাড়ায় দেখায়, আমি যতটুকু বুঝতে পেরেছি। সে যাই হোক, আমরা শুধু এক জায়গায় থাকি, আমরা শুধু ট্রান্সফার প্রাইসিং এর ক্ষেত্রেই থাকি যে প্রাইসিং এর ক্ষেত্রে ওভার প্রাইস আন্ডার প্রাইসের কারণে কোনো মিস প্রাইসিং হয়েছে কিনা, সেটাই হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটির একমাত্র আজকের ক্লাসের উদ্দেশ্য। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন ট্রান্সফার প্রাইসিং যদি হই, হ্যাঁ বলেন স্যার। একটা বিষয় হচ্ছে আমাদের তো এই ট্রান্সফার প্রাইসিং নিয়ে কিছু কেস স্টাডি আসে, তো যেমন একটা এই যে ওভার ইনভয়েস করলো বা পারচেজ প্রাইসটা আন্ডার এস্টিমেট করে ইয়া করলো, এটা যে ধরার জন্য ধরেন একটা কেস এসে এটা তুলে ধরলো, এটা কি একটা উদাহরণ মানে সরে আমাদেরকে দেওয়া যায় কিনা? যে আজকে তো শোনেন, আজকে যা দেখানো হচ্ছে এর মধ্যে থাকেন, ক্লাস তো আজকে শেষ না, আজকে শুরু। জি স্যার, সেটা তো মাথায় রাখতে হবে আপনার। ওকে স্যার, ওকে। তাই না? তো সবাইকে সঙ্গে নিয়ে চলেন, তাই না? সবাইকে সঙ্গে নিয়ে চলেন। ওই যে একটা কথা আছে না যে ইউ ওয়ান্ট টু কি বলে গো ফাস্ট, আর যদি অনেককে সঙ্গে নিয়ে চলেন তাহলে অনেক দূর যেতে চান তাহলে সবাইকে নিয়ে যান, আর যে ফাস্ট হতে চান তাহলে একা যান। থ্যাংক ইউ স্যার। এটা আছে না, তো সবাইকে নিয়ে যান। দেখেন ট্রান্সফার প্রাইসিং এর আপনার মেথড হলো 5টা। এখন আপনি যে ফেয়ার প্রাইস বের করবেন ডিসিটি হিসাবে বা ট্রান্সফার প্রাইসিং অফিসার হিসাবে, আপনার পোস্টিং হলো এনবিআর, তো আপনি কিভাবে বের করবেন? সে যে সাবানের খোসাটা 5 টাকায় আমদানি করলো, আপনি মানতেছেন না, কিসের বলে মানতেছেন? তো সেইখানে মানে এই 5টা মেথড দেয়া আছে, এটা মানে সব জায়গায় একই ওয়ার্ল্ড ওয়াইড। তো একটা হলো কাপ মেথড, একটা হলো আপনার রিসেল প্রাইস মেথড, একটা হচ্ছে কস্ট প্রাইস মেথড, আর টিএনএমএন, এটা ভেরি কমন ইউজ হয়, ট্রানজেকশনাল নেট মার্জিন মেথড, আর প্রফিট স্প্লিট মেথড। আর যদি 5টা মেথডও কাজ না করে তখন এনি আদার মেথড। ঠিক আছে? এখন তাহলে এই যে ট্রান্সফার প্রাইসিং এর যে 5টা মেথড, এই 5টা মেথড নিয়ে আলোচনা, এবং এই 5টা মেথডের আপনার প্রত্যেকটারই একটা বা দুইটা এক্সাম্পল দিয়ে কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হবে। দেখেন, ইনিশিয়ালি আজকে ট্রান্সফার প্রাইসিংটা সম্পর্কে ধারণাটা নিয়ে যান, পুরো ধারণাটা, আর অঙ্ক তো আছেই, সেগুলো তো করানো হবে। আচ্ছা দেখেন, কম্পারেবল আনকন্ট্রোল প্রাইস মেথড, যেটা কাপ মেথড, তো কম্পারেবিলিটি থাকতে হবে, কম্পারেবিলিটি না থাকলে প্রবলেম। আপনি যদি, এবং কিছু কিছু জায়গায় আপনি দেখবেন, আমি তো একটা লাক্স সাবানের উদাহরণ দিলাম, ভেরি সিম্পল, আপনি ধরতে পারছেন, বুঝতে পারছেন, সবই ঠিক আছে, কিন্তু যদি আপনি কম্পেয়ারই করতে না পারেন যে এই লাক্স সাবানটার খোসাটার দাম কি 5 টাকা হওয়া উচিত না 4 টাকা হওয়া উচিত না 1 টাকা হওয়া উচিত, কিছু কিছু ক্ষেত্রে আপনি কম্পেয়ারই করতে পারবেন না। যেমন আপনি দেখবেন এডিডাসের জুতা, তারপরে আপনার আইফোন, তারপরে এরকম আরো বহু আছে, নাইক, এটা ওটা বহু আছে, যেগুলোর আপনার কোনো কম্পারেবিলিটি পাবেন না। আপনার একটা টি শার্টের দাম 100 টাকাও আছে, 10,000 টাকা, আপনি কি করবেন? যাই হোক আর কি, তো কম্পারেবিলিটি ইজ এ বিগ প্রবলেম। এই জন্য একটা ছবি দেখানো আছে, এক হাতে একটা আপেল আর এক হাতে মালটা, তো স্বাভাবিকভাবে আপনি যদি ওইটার সাথে ওইটার তুলনা করেন হবে না, ইটস এ বিগ প্রবলেম। তো কাপ মেথডের একটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা হলো ইউকে প্যারেন্ট কোম্পানি, তারা স্মার্ট ওয়াচ বিক্রি করে বাংলাদেশের ইউকে বাংলাদেশ কোম্পানি সাবসিডিয়ারি অ্যাট অ্যারেঞ্জড প্রাইস। তো
আর ইউকে কোম্পানি যেটা অলসো সেলস এক্সপোর্টস ওয়াচ টু এক্সটার্নাল আনরিলেটেড বাংলাদেশি কোম্পানি ইন বাংলাদেশ 15,000 টাকা করে প্রতিটা ঘড়ি। তাহলে আনরিলেটেড পার্টির কাছে যদি বেচে 15,000 টাকা করে, আমরা কিন্তু ফেয়ার প্রাইস পেয়ে গেলাম 15,000 টাকা, বা ওই যে আমরা ফেয়ার প্রাইসটাকে যেটা এখানে বলা হচ্ছে আর্মস লেন্থ প্রাইস। এখন যদি ওই যে অ্যাফিলিয়েটেড এন্টারপ্রাইজ যেটা ইউকে প্যারেন্ট কোম্পানি আর এদিকে ইউকে বাংলাদেশ সাবসিডিয়ারি কোম্পানি, তারা যে প্রাইসে ট্রান্সফার করে সেটা যদি 15,000-এর বেশি বা 15,000-এর কমে করে এবং এতে করে বাংলাদেশ যদি লুজার হয়, সেক্ষেত্রে টিপিসিএল থেকে তাদেরকে ধরা হবে, সোজা কথা। তার মানে কাপ মানে কম্পারেবল আনকন্ট্রোল প্রাইস, মানে কাপ মেথডের মাধ্যমে আমরা কিন্তু একটা কম্পারেবল আনকন্ট্রোল প্রাইস পেয়ে গেলাম 15,000 টাকা প্রতিটা ঘড়ির দাম, ঘড়িটা মানে ক্রয় মূল্য। বাংলাদেশে ওই মানে ইউকের ওই ঘড়িটা ক্রয় মূল্য 15,000 টাকা। এখন ঘড়িটা যদি 20,000 টাকায় বিক্রি করতে পারে বা 22,000 টাকায় বিক্রি করতে পারে, সেটা ভিন্ন কথা। বাট ট্রান্সফার প্রাইসিং কিন্তু ওই আর্মস লেন্থ প্রাইসটা পেয়ে গেছি আমরা 15,000 টাকা। এখন যদি দেখা যায় যে ওই প্রথম যেটা ইউকে বাংলাদেশ কোম্পানি এইটা আমদানি করতেছে 19,000 টাকা, 19,000 টাকায় আমদানি করে 20,000 টাকায় বিক্রি করতেছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট মানে ট্যাক্স পাচ্ছে শুধু 1,000 টাকার উপরে, কিন্তু পাওয়ার কথা 5,000 টাকার উপরে। শালা কি এটা বুঝছেন? জি স্যার। সিম্পল, তাই না? কারণ দেখা যাচ্ছে যে ইউকে যে কোম্পানিটা প্যারেন্ট কোম্পানি, সে বাংলাদেশের সাবসিডিয়ারি কোম্পানির কাছেও বিক্রি করে, আবার বাইরের কোম্পানি বাংলাদেশের যে বাইরে যারা ইম্পোর্ট করে তাদের কাছেও বিক্রি করে। তাদের কাছে যদি প্রতিটা 15,000 বিক্রি করে আর নিজেদের কাছে যদি বিক্রি করে বেশিতে, বোঝাই যাচ্ছে বাংলাদেশ সরকারকে মানে ট্যাক্স রেভিনিউ থেকে বঞ্চিত করার জন্য এই আকামটা করতেছে নিজেরা। স্যার এটা আপনারা ডিটেক্ট করবেন কিভাবে? এটা সোর্স কোথায়? ও সেইগুলো তো মানে লম্বা কোশ্চেন। এইটা আপনার এইগুলো ডিটেক্ট করা, এই যে ডিটেক্ট তো হয়েই গেল, বলেন কি আপনার এই সামনেই তো ডিটেকশন তো আপনার সামনে। আনরিলেটেড কোম্পানির সাথে স্যার কেমন ভাবে ট্রানজাকশন করতেছে সেটা ধরতে পারলেই হলো। আপনাকে স্যার এখানে একটা বিষয় যখন নিজেদের সাবসিডিয়ারির কাছে সেল করে তখন অনেক সময় প্রফিট মার্জিন হিসাব করে অনেক সময় কম প্রাইসেও কিন্তু সেল করে, ঠিক আছে স্যার। আবার এক্সটার্নাল দিয়ে হয়তো একটু বেশি সেল করে। এখন এখানেও তো কিছু কন্ট্রাডিক্ট থেকে যায়, এগুলা কি কনসিডার করবেন এনবিআর? বুঝিনি আপনার কথা। মানে স্যার আমি যখন আমার সাবসিডিয়ারির কাছে একটা পণ্য সেল করব আর আমি এক্সটার্নাল মার্কেটে যদি সেল করি, অনেক সময় আমি প্রফিট মার্জিন হিসাব করে আমার কস্ট হিসাব করে আমি আমার সাবসিডিয়ারির কাছে কম প্রাইসেও কিন্তু সেল করি। ও কম প্রাইসে যদি করেন তাইলে তো আমাদের কোনো কথাই নাই, মোস্ট ওয়েলকাম। কথাই নাই জি স্যার। আরে বাবা, মোস্ট ওয়েলকাম। আপনি বাইরের লোকের কাছে 15,000 টাকায় বিক্রি করতেছেন আর সিস্টার সাবসিডিয়ারির কাছে বিক্রি করতেছেন 12,000 টাকায়, এবং এই ঘড়িটার কাস্টমারের কাছে দাম হচ্ছে 20,000 টাকা। বাংলাদেশ গভর্নমেন্ট যদি 8,000 টাকার উপরে ট্যাক্স পেয়ে যায়, উই আর মোস্ট হ্যাপি। বুঝতে পারছেন? রাইট স্যার। কোশ্চেন কইরেই ধরা হয়ে গেল। ওভার প্রাইস মানে সেলিং প্রাইসটাও কমায় দেয়, সেক্ষেত্রে কি মানে উল্টা কোশ্চেন করে ফেলছেন। না বাংলাদেশে যদি সেলিং প্রাইসটাও কমায় দেয়, ধরেন 12,000 টাকায় পেয়ে সে 15,000 টাকায় বিক্রি করতেছে, অ্যাকচুয়ালি বিক্রি হওয়ার কথা 20,000 টাকা, সেক্ষেত্রে কি হবে? ওই ক্ষেত্রে কোনো ট্রান্সফার প্রাইসিং নাই। আপনি বুঝতে পারতেছেন না আসলে। এত সময় ধরে এত কষ্ট করতেছি যেটা বোঝানোর জন্য, সেটা হলো ট্রান্সফার প্রাইসিংটা কি। সেটা হলো এফিলিয়েটেড এন্টারপ্রাইজ নিজেদের মধ্যে যে প্রাইসে পণ্যটা চার্জ করলো, যে প্রাইসটা চার্জ করলো, ওইটাই হচ্ছে ট্রান্সফার প্রাইস। ওটা যদি কম দাম বা বেশি দাম হয়ে থাকে তাহলে মানে ট্রান্সফার মিস প্রাইসিং হ্যাপেন্স। এখন এই সাবসিডিয়ারি কোম্পানি এই ঘড়িটা 20,000-এ বিক্রি করবে না 18,000-এ বিক্রি করবে না 21,000-এ বিক্রি করবে, ওইখানে কোনো ট্রান্সফার প্রাইসিং নাই। কি বুঝতে পারলেন? জি স্যার। হ্যাঁ আচ্ছা দেখেন এরপরে আসে। হ্যাঁ
তার একটা কোয়েশ্চেন ছিল কাপ মেথডে। কি স্যার আমরা তো এখানে ইন্ডিপেন্ডেন্ট পার্টির সাথে ট্রানজেকশন হলে সেটাকে আনকন্ট্রোল প্রাইস বলবো। তো এখন এই আনকন্ট্রোল প্রাইসটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি সেক্ষেত্রে আমরা ফেয়ার মার্কেট ভ্যালুটা ডিটারমাইন করব কিভাবে? মানে ওই ক্ষেত্রে আমাদের কম্পারেবল পাওয়া তো মানে অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে না? আরো 4টা মেথড তো সামনে আছে, তাই না? স্যার, আপনার এইটাই না হয় মেথডের জন্য পরেরটা হবে, আপনার এইটা যদি ফিট না করে পরেরটা হবে, পরেরটা ফিট না হলে পরেরটা হবে, তারপরেরটা না হলে তারপরেরটা হবে, কোনোটাই না হলে এনি আদার মেথড হবে। আপনি তো দেখতে থাকেন। কাপ মেথডের জন্য কি ওরকম কোনো এই ক্যারেক্টারিস্টিক্স আছে যে এই ক্লু গুলো থাকলে আমরা কাপ মেথড? কাপ মেথড হলো এইটাই আর কি, যে আপনার যদি আনরিলেটেড পার্টি আর রিলেটেড পার্টি এই দুইটার কম্প্যারিজন পাওয়া যায় তাহলে কাপ মেথডটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড। বুঝতে পারছেন? তো চোখের সামনেই যে নিজেদের কাছে কত করে বিক্রি করে আর আনরিলেটেড পার্টির কাছে কত করে বিক্রি করে, তো আমি তো কম্প্যারিজনটা ইজিলি পেয়ে যাচ্ছি। সেখানে আমি ফেয়ার মার্কেট ভ্যালু বা এএলপি যেটা বলি, কনস্ট্যান্ট প্রাইস, সেটা ক্লিয়ারলি আইডেন্টিফাইবল। তো সেক্ষেত্রে কাপ মেথড মে বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড। আচ্ছা, তারপরে আরেকটা মেথড দেখেন, সেটা হলো রিসেল প্রাইস মেথড। রিসেল প্রাইস মেথড যেটা, সেটা হলো যে is the method based on the price at which the product has been purchased from an associated enterprise and is resold to an independent enterprise. তো এখানে মানে এই মেথডটা কোথায় বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেখানে ওই যে নিচে যেটা বলা আছে যে বেস্ট ইউজ purchase and resale of tangible property in which reseller has not added substantial value to tangible goods, যেমন প্যাকেজিং, লেভেলিং, মাইনর অ্যাসেম্বলি would generally not be considered as substantial. হ্যাঁ, তো ওই সমস্ত ক্ষেত্রে যে পণ্যটা কিনে সামান্য একটু চেঞ্জ হয়তো করলো, করে রিসেল করে দিল, তো সেইখানে রিসেল প্রাইস মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। এবং ওই উদাহরণটা রিসেল প্রাইস মেথডেরও একটা উদাহরণ এখানে দেখানো হয়েছে, সেটাও যদি একটু দেখেন, দ্য রিসেল প্রাইস মেথড কম্পেয়ার্স দ্য গ্রস প্রফিট realized when an entity resell goods to a related party with the gross profit realized by comparable entities in uncontrolled transaction. সেটা হলো আগের উদাহরণটা থেকেই কিন্তু অনেকটা হেল্প নেওয়া হয়েছে এখানে। সেটা হলো এক্সটার্নাল আনরিলেটেড বাংলাদেশ কোম্পানি বাংলাদেশ সেলস দ্য স্মার্ট ওয়াচ 20,000 টাকা করে প্রতিটা করি। সো রিটেল প্রাইস বা ফাইনাল প্রাইস আমরা পেয়ে গেলাম 20,000 এবং মার্জিন এক্ষেত্রে হচ্ছে টিপি হচ্ছে 15,000 ট্রান্সফার প্রাইস যেটা হওয়া উচিত, আর রিটেল মার্জিন হচ্ছে 5,000। তার মানে এই রিসেল প্রাইস যেটা সেখান থেকেও আপনার ওই যে ট্রান্সফার প্রাইসিং এর এটা থাকতে পারে। যদি 20,000 টাকা যদি এটার ফাইনাল প্রাইস হয়ে থাকে, তার থেকে কম বা বেশি দামে বিক্রি করলে সেখানে মানে যদি রিসেল প্রাইস মেথড কম্পেয়ার দ্য গ্রস প্রফিট মার্জিন, গ্রস প্রফিট এখানে হচ্ছে 5,000, ইউজুয়ালি 5,000 টাকা জিপি হওয়ার কথা। তো এখন যদি দেখা যায় যে 5,000 থেকে কম হয় বা কিছু, সেক্ষেত্রে কিন্তু এই মেথডে ধরা সম্ভব, মানে গ্রস প্রফিটের যে এটা পার্সেন্টেজটা বা যেটা আছে। দেখেন এটাও কিন্তু আগেরটার সাথে অনেকটা মিল আছে, কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এইটার যে ইউজুয়াল সেলস প্রাইস ওইটাকে বেস করে যে জিপি বা মার্জিন, ওই মার্জিনের যদি কোনো হেরফের হয় তাহলে এটাকে ধরার একটা সুযোগ এখানে আছে। এটা গেল আপনার মানে রিসেল প্রাইস মেথড। এখন আসেন কস্ট প্লাস মেথড। কস্ট প্লাস মেথডটা হচ্ছে আপনার কস্টের সাথে একটা মার্জিন, ইউজুয়াল মার্জিন যে কোম্পানির ক্ষেত্রে বা যে প্রোডাক্টের ক্ষেত্রে যে মার্জিন হওয়ার কথা, সেই মার্জিন থেকে কম বা বেশি মার্জিনে যদি বিক্রি করা হয়, বেশি মার্জিনে বিক্রি করলে তো কোনো সমস্যা আমাদের নাই। বাংলাদেশ থেকে যদি বেশি দামে বিক্রি হয় তাহলে তো আমাদের কোনো কথা, কম দামে বিক্রি করলেই তো যত কথা। দেখেন এই এক্সাম্পলটা একটু দেখেন আপনার চোখের সামনে।
দেখেন আপনার টার্নওভার হচ্ছে 21 লক্ষ টাকা, আর মাল বিক্রি করলো 20 লক্ষ টাকা, কস্ট অফ গুডস সোল্ড, লাভ হলো 1 লক্ষ টাকা। আপনি 3টা শূন্য বাদই দেন, আর অপারেটিং এক্সপেন্ডিচার কথার কথা 60,000, নেট প্রফিট হচ্ছে 40,000 টাকা। তো এখানে কিন্তু ট্রান্সফার প্রাইসিং আছে, কারণ ইউজুয়াল মার্কআপ হচ্ছে 10%। আপনার 20 লাখ টাকার যদি পণ্য উৎপাদন করেন, এই পণ্যটা 10% মার্জিনে বিক্রি হওয়ার কথা 22 লাখ টাকা, আর আপনি অ্যারেঞ্জ প্রাইসে বিক্রি করলেন 21 লাখ টাকা। তার মানে 1 লাখ টাকা এখানে কিন্তু ওই মিস প্রাইসিং এর জন্য কি হলো, ক্ষতি হলো। তো ডিএসসিস ওই যে সেটাই বলা হচ্ছে, ইউ ক্যান দেন মেক অ্যান অ্যাডজাস্টমেন্ট অফ 1 লক্ষ টাকা। তখন এনবিআর এর যে টিপি সেল, তারা এই পদ্ধতিতে এটাকে 1 লক্ষ টাকা অ্যাডজাস্টমেন্ট করে ডিসিটির কাছে পাঠাতে পারে, ট্যাক্স করে দিতে, যে নেট প্রফিট দেখাচ্ছে তারা 40,000 এবং সেটা ডকুমেন্টে, কিন্তু এদেরকে 1,40,000 টাকার উপরে ট্যাক্স করার জন্য। কিভাবে করবে? এই যে কস্ট প্লাস মেথড, কস্টের সাথে কত প্লাস করবে, সেটা যদি ইউজুয়াল মার্কআপ থেকে 10%, তুমি বাবু 5% মার্কআপে বিক্রি করলা কেন? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার, ঠিক আছে। কস্ট প্লাস মেথডের অ্যানাদার এক্সাম্পল, ওই যে ঘড়ির যেটা, আপনার যদি দেখা যায় যে ঘড়ির ক্ষেত্রে ইউজুয়াল মার্কআপ হচ্ছে 50%, তাহলে কিরকম দাঁড়ায়? সেটা হলো একটা ঘড়ির ম্যাটেরিয়াল হচ্ছে 7,500 টাকা, লেবার হচ্ছে 1,500, ওভারহেড হচ্ছে 1,000, টোটাল কস্টিং হচ্ছে 10,000 টাকা, এবং ইউজুয়াল মার্কআপ যদি হয় 50% অফ কস্ট, তার মানে সেই ঘড়িটার দাম হওয়ার মানে টিপি হওয়ার কথা 15,000 টাকা। এখন 15,000 টাকা থেকে কম বা বেশি যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার প্রাইসিং এর বিষয়টা ইনভলভ। তো কস্ট প্লাস মেথডের কিন্তু 2টা এক্সাম্পল দেওয়া হলো, আগের এক্সাম্পলটা আরো বেশি অথেন্টিক। যাই হোক, 2টা এক্সাম্পল, এটা সিম্পল, আগেরটা আর ওইগুলো পরে। আগেরটাতে ছিল মার্কআপ ছিল 10%, সেটা হলো লেদারের ক্ষেত্রে, আর এখানে হলো ঘড়ির ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে যে 50% মার্কআপ। তো 50% মার্কআপ থেকে যদি কমে বা বেশিতে হয়, যেটাতে বাংলাদেশ ইউজার যদি করে, সেক্ষেত্রে কিন্তু টিপি হতে পারে। তো ট্রান্সফার প্রাইসিং বা আপনার যদি আর্মস লেন্থ প্রাইস বলি, সেটা হওয়া উচিত 15,000, এর থেকে বেশি কমে হলেই সমস্যা। এরপরে আসেন টিএনএমএম, ট্রানজ্যাকশনাল নেট মার্জিন। তো এইটাও টিএনএমএম কম্পেয়ার দ্য নেট প্রফিট মার্জিন arising from a non-arm's length transaction with the net profit margin realized by the arms parties from similar transaction, and examine the net profit margin relative to an appropriate base such as cost, sale, asset, etc. এবং এর বেসিক স্টেপ হচ্ছে to compute net profit margin earned by the associated enterprise from international transaction, then compute net profit margin earned by independent enterprise from comparable uncontrolled transaction, and then apply adjusted net profit margin to arrive at arm's length price. মানে এই টিএনএমএম থেকে কিভাবে আপনি আর্মস লেন্থ প্রাইসে পৌঁছানো যাবে, সেই কথাগুলোই কিন্তু এখানে বলা হচ্ছে, এবং এটারই একটা এক্সাম্পল এইখানে, সিম্পল একটা এক্সাম্পল এখানে দেওয়া। সেটা হচ্ছে যদি কোম্পানি কস্ট অফ গুডস সোল্ড যদি হয় 50,000 টাকা,
আর অপারেটিং এক্সপেন্সেস যদি হয় 15,000 টাকা, টোটাল কস্ট যদি হয় 65,000 এবং ইউজুয়াল মার্কআপ যদি হয় 10% অন টোটাল কস্ট মানে 6,500, তাহলে টিপি হওয়ার কথা 71,500 টাকা। তো সেখানে এই যে মার্জিন, নেট মার্জিনের কথা যেটা বলা হচ্ছে, সেই নেট মার্জিন মেথড দেখেন TNMM, ট্রানজেকশনাল নেট মার্জিন মেথড দিয়ে ওই কম্পেয়ার করে যে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের মধ্যে কি হয় আর ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রাইজ থেকে যদি সেটা আলাদা হয় তখন সেটা ধরার একটা পদ্ধতি হচ্ছে এই। এরপরে আসেন আপনি প্রফিট স্প্লিট মেথড, এটা আর একটা মেথড, 4 নাম্বার মেথড। এখানে বলা হচ্ছে যে প্রফিট যেটা ভাগ করার আর কি, প্রফিট স্প্লিট মেথড ইজ দ্য মেথড অফ স্প্লিটিং প্রফিট। যার যে কন্ট্রিবিউশন সেই অনুযায়ী যদি প্রফিটটা ভাগ হওয়া উচিত, সেটা না হয়ে যদি অ্যারেঞ্জড মেথডে হয়ে থাকে সেখানেই সমস্যা। এটা হলো প্রফিট স্প্লিট। বেসিক স্টেপ অফ প্রফিট স্প্লিট মেথড আইডেন্টিফাই দ্য কম্বাইন্ড প্রফিট arising from internal transaction and then divide among the associated enterprise based on their relative contribution of profit. তার মানে যার যে অংশ প্রফিটের যে অংশ যে দেশের পাওয়ার কথা সেটা যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে কোনো কথা নেই, আর যদি সেটা না হয় তাহলে ট্রান্সফার প্রাইসিং হতে পারে। The profit thus allocated to the assets is taken to the arm's length. এটা একটা উদাহরণ কিন্তু আপনার এখানে একটা এক্সাম্পল, যে এবিসি ইনকর্পোরেশন ইউকে আর এবিসি লিমিটেড বাংলাদেশ, তো এরা কিন্তু অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ এবং এদের কন্ট্রিবিউশন হচ্ছে 40-60। তো 40-60 এই যে রেশিও, মানে যার যে কন্ট্রিবিউশন সেখানে রেশিওটা হওয়ার কথা 40-60, এটা না হয়ে যদি উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু ওই ট্রান্সফার প্রাইসিংটা হবে। করে দেখতে পারেন, উদাহরণটা দেখতে পারেন। ওকে স্যার। স্যার প্রফিট স্প্লিট মেথড ইউজুয়ালি তো যখন গ্রুপ হয়, যখন অ্যাসেসমেন্ট হয় তখন তো যেই কোম্পানির মানে বাংলাদেশের সিচুয়েটেড যার যার অ্যাডমিনিস্ট্রেশনটা বাংলাদেশে, সে ওই বাংলাদেশের ট্যাক্সটা দিবে। তো এইভাবে স্প্লিট মেথড স্প্লিট হচ্ছে এই কোন ক্ষেত্রে, কোন এক্সাম্পল? এটা হচ্ছে না না, প্রফিট স্প্লিট মেথড কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে তাই কি কোশ্চেন করলেন বুঝলাম না। সেটা হলো যদি কম্বাইন্ড কন্ট্রিবিউশন থাকে দুইটা দেশের অ্যাফিলিয়েটেড এন্টারপ্রাইজে এবং তাদের যদি কন্ট্রিবিউশন অনুযায়ী ফিক্স করা থাকে যে এর হলো 40-60, সেক্ষেত্রে কিন্তু অ্যালোকেশনটাও করতে হবে কিন্তু 40-60। তো ওই 40-60 যদি না হয়ে এদিক ওদিক হয় তখন কিন্তু ট্রান্সফার মিস প্রাইসিংটা হতে পারে। ওইটাই হচ্ছে প্রফিট স্প্লিট। স্প্লিট মানে তো ভাগ করে দেওয়া, মানে প্রফিটটাকে ভাগ করে দেওয়া। টোটাল প্রফিট এখানে হয়েছে কত? প্রফিট হয়েছে 30 টাকা। তা 30 টাকার ভাগে কত পড়লো? যে 12 টাকা 18 টাকা যেভাবে ভাগ করে দেওয়া হলো, এটা হলো জাস্ট ভাগাভাগি, এটা আর কিছু। এই যাই হোক, এই গেল প্রফিট স্প্লিট মেথড। এটাই হলো লাস্ট মেথড 5টা মেথডের। এখন কোন মেথডটা কখন অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ডিপেন্ড করে দ্য নেচার অফ ট্রানজেকশন, কোয়ালিটি, রিলায়েবিলিটি অফ অ্যাজাম্পশন, সেনসিটিভিটি ইত্যাদি ইত্যাদি। মানে রিলায়েবল অ্যান্ড অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্ট, এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে যে কোনটা কখন অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপা বাংলাদেশে এখনো আসে নাই, আমাদের আইনে আপা আসে নাই। আপা আছে কোথায়? আপা আছে বিদেশে। আপা কি? আপা হচ্ছে অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট। সেটা হচ্ছে যে অনেক কোম্পানি বিদেশে তারা এনবিআর এর সাথে, ইনকাম ট্যাক্স অথরিটির সাথে আগেই বসে, যে পরে ঝামেলা করবেন তার থেকে আগে দেখেন আমরা এই সাবানের খোসাটা 5 টাকা করে আমদানি করতে চাই, আপনার আপত্তি থাকলে এখনই কর। পরে ঝামেলা করবেন, পরে আমার একুল উকুল 2 কুল যাবে, সেটা যেন না হয়। তো যাই হোক, এটা মানে এখনো আমার এখানে আসে নাই, কিন্তু এটা একটা ভালো পদ্ধতি। মানে ফিউচার কনফ্লিক্ট গুলোকে দূর করার জন্য মানে আপা একটা ভালো পদ্ধতি। আপা কি? আপা হচ্ছে এটা এগ্রিমেন্ট টু অ্যাভয়েড ফিউচার ডিসপিউট বিটুইন ট্যাক্স পেয়ার এন্ড দ্য ট্যাক্স অথরিটি। হ্যাঁ, তো এটা পরবর্তীতে আইনে আসতে পারে, যাই হোক বিদেশের এটা আছে। আর ট্রান্সফার প্রাইসিং অ্যানালাইসিসের যে স্টেপ গুলো সেগুলো তো এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম।
সেটা হলো যে কম্পারেবিলিটিকে অ্যাডজাস্টমেন্ট করা, আর্মস লেন্থ প্রাইস ঠিক করা, ইনকাম ট্যাক্স। হ্যাঁ, মেথড নিয়ে একটা কোশ্চেন ছিল। না না, আপা আমরা নিয়ে বলেন। 6টা মেথড পড়লাম। 5টা মেথড। 5টা মেথড। এই 5টা মেথডের মধ্যে এবার এই ফাইন্যান্স অ্যাক্টে 107 এর সি একটা সংশোধনী আসছে যে প্রফিট স্প্লিট মেথড এবং আদার মেথড বাদে ডাটা সেটের মাধ্যমে কম্পারিশন করতে বলছে। ওটা একটা অঙ্ক আসছে, মানে পরীক্ষা আছে ওটা। তার ওই আলোচনাগুলো আসবে। আমি বলতে চাচ্ছিল যে স্যার, তাহলে কি আমাদের এই যে ট্রান্সফার প্রাইসিং মেথড কি অ্যাকচুয়ালি যখন আমি ডাটা সেট থাকবে, মানে ডেটাটা মোর দেন 6 থাকবে, তখন কি মেথডটা আসলে তাহলে অ্যাকচুয়ালি 3টা মেথড, এই 5টা মেথড না। ডাটা সেট একটা মেথড, একটা প্রফিট স্প্লিট মেথড আর একটা আদার মেথড। কারণ অন্য যে কোনো আইটেম যদি মোর দেন 6 অথবা লেস দেন 6 থাকে, তাহলে তখনই তো আমি ডাটা সেটের ফর্মুলাতে ক্যালকুলেশন করব। হ্যাঁ, ঠিক। তাহলে মেথড কি আসলে অ্যাকচুয়ালি 3টা না 5টা? না, মেথড তো 5টাই, কিন্তু যদি ডাটা সেট থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি 3টা, আপনি যেটা বললেন ওইটা হবে। সব সময় তো তার ডাটা সেট থাকবে না কখন স্যার? মানে একটা 2টা থাকবে তখন ডাটা সেটের মধ্যেই পড়ে। আইটেম যখন 2টা থাকবে, ট্রানজাকশন 2টা থাকবে, তখন আমি ডাটা সেট করতে পারি। যখন মোর দেন 6 থাকবে তখন আমি ডাটা সেট করতে পারি। মানে থাকবে না কখন ডাটা সেটটা? কোশ্চেন হলো আমার এটা। ডাটা সেটটা থাকবে না কখন? জি স্যার। না, কোশ্চেনটা অত ভালো আমি বুঝি নাই। যাই হোক, অত ডিটেইলসটা আপনার পরে মানে আগামী ক্লাসগুলোতে দেখা যাবে। ওই অঙ্কগুলো যখন করব তখন আরো ক্লিয়ার হবে এই ডাটা সেটটা। একটু বলি, আমি বলতে চাচ্ছি যখন ডিসিটি বা আইজিসিটি তো আমাকে দেখবে যে আমার নাম্বার অফ আমি কয়টা ট্রানজাকশন অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের সাথে করছি ডিউরিং দ্য পিরিয়ডে, টেক্সট পিরিয়ডে। আমি যখন 5টা ট্রানজাকশন করি অথবা 10টা ট্রানজাকশন করি, ধরলাম আমি 4টা ট্রানজাকশন করছি একটা পিরিয়ডে। হ্যাঁ, তো 4টা ট্রানজাকশন করলেও তখন তো আমার ডাটা সেটেই পড়লো। আবার যখন 6টা ট্রানজাকশন করলাম বা 6টার বেশি করলাম, তখন ডাটা সেটেই পড়লো। মানে আমার কথা হলো কাপ মেথড বা রিসেল প্রাইস মেথড বা কস্ট প্লাস মেথড, ওই সব থিং তো আমার করতে হচ্ছে না। তাহলে কোনটা দিয়ে করতে হচ্ছে? মানে ডাটা সেটের যে ফর্মুলা। হ্যাঁ। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। না, ডাটা সেটের যে বিষয়টা সেটা আমি অত ক্লিয়ার না, আপনাকে ক্লিয়ার করব, দরকার হয় আগামী ক্লাসে করব। কিন্তু আপনি একটা জিনিস শুনে রাখেন, সেটা হলো যে ডাটা সেটের যে বিষয়গুলো বলছে, তো কম্পারেবিলিটির বিষয়গুলো বলছে যে আপনি যখন ডিসিটি যখন আর্মস লেন্থ প্রাইস ঠিক করতে যাবে, তখন ডাটা সেট যদি মোর দ্যান 6 থাকে বা 7 থাকে, তখন যাতে ওই মিডিয়ানটা করে নিতে পারে, ওইটা তো বলছে ওখানে, তাই না? সেটা আপনি সেটা পরের ক্লাসে আলাপ করব, অত ডিটেইলস এই ক্লাসে দরকার নেই, কারণ এখানে তো জেনারেল আইডিয়া দেওয়া হচ্ছে আপনাকে, তাই না? ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এইখানে তো মানে ডিটেইলস যেটা বলানো হচ্ছে এতক্ষণ ধরে যা বলা হলো ওইটাই আর কি। মানে মেইন কথাই হচ্ছে কাজ একটাই, সেটা হচ্ছে আপনার আর্মস লেন্থ প্রাইস ডিটারমিন করা, তাই না? তো ওইটা করে রিভিউ করে দেখা যে সে যেটা দেখাচ্ছে আর আর্মস লেন্থ প্রাইস কত আসে, ওইটার একটা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করা, করে ওই বাকি রেভিনিউটাকে আদায় করা, এই হচ্ছে কথা। এখন আসেন রেকর্ড কিপিং। তো ইনকাম ট্যাক্সের এই যে সেকশন 107 এর ই এবং রুল 73 তে কিন্তু এই কথাগুলো বলা আছে যে কি ইনফরমেশন বা ডকুমেন্টস মেইনটেইন করতে হবে ট্রান্সফার প্রাইসিং এর যে রেকর্ড কিপিং, সেগুলো হচ্ছে এইগুলো, এই যেটা দেখানো আছে আপনার। দেখেন, ঠিক আছে? এরপরে আসেন রিপোর্টিং অব্লিগেশন। সেটা হলো যে কোন চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ওই যে 107 এর এক অনুযায়ী আপনার এই 3 কোটি টাকার উপরে যদি হয়, আপনার ইন্টারন্যাশনাল ট্রানজাকশন থাকে, তাহলে আপনার কিন্তু রিপোর্টিং অব্লিগেশনটা থাকে। এবং সেই যে রিপোর্টিং, সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো সাধারণত থাকে যে নেম অফ দি অ্যাসেসি উইথ তিন সার্কেল এবং ট্যাগ জোন, আর অল দ্য ইনফরমেশন, ডকুমেন্টস, রেকর্ডস এক্সেট্রা
এবং একটা সার্টিফিকেশন দিতে হয় যে ওই সিএ ফার্মকে, সেটা হলো যে ইট অ্যাপিয়ার্স ফ্রম আওয়ার এক্সামিনেশন বা মাই এক্সামিনেশন দ্যাট দি ইনফরমেশন ডকুমেন্টস এন্ড রেকর্ডস ফার্নিশড আন্ডার সেকশন আর অথেন্টিক। এটাও আসলে আগে ছিল ট্রু, ওই অথেন্টিক শব্দটা এটাও অনেকটা ভালো শব্দ, মানে এটাতেও অনেক সময় দেখা যায় যে ট্রু বললে একেবারে পরেও যদি দেখা যায় যে আসলে পুরোপুরি ট্রু না, তখন একটু ঝামেলা হয়। অথেন্টিক অনেকটা মানে সফট শব্দ আর কি, যে হ্যাঁ আমি যা পাইছি আমাদের যা দিচ্ছে সেই অনুযায়ী আমরা রিপোর্ট করছি। আর ট্রান্সফার প্রাইসিং এর যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট সেইটা কিন্তু বিভিন্ন সেকশনে কিন্তু আছে। সেটা হলো ইনফরমেশন মেইনটেইন করতে হবে, সেটা আছে আমাদের 107 এর ইতে এবং রুল 73 তে, আর কিছু টাইমলাইনও দেওয়া আছে। আর অ্যাকাউন্টেন্টের যে রিপোর্ট 107 এর এপে 3 কোটি টাকার উপরে যদি ওই এগ্রিগেট ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয়, তাহলে সিএ বা সিএম এর সার্টিফাই করার যে মানে এটা অব্লিগেশন, তো সেটাও আছে এখানে, এটারও ডেডলাইন দেওয়া আছে। আর হলো স্টেটমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, ওইটাও মানে বলা আছে সেকশন 107 ডাবল ইত্যাদি, এবং ওটারও টাইম লিমিট দেওয়া আছে যে কখন দিতে হবে। এগুলো হচ্ছে যে কমপ্লায়েন্সের বিষয়গুলো, ঠিক আছে। লাস্টলি হচ্ছে আপনার মানে নন কমপ্লায়েন্সের কারণে কি কি প্যানেল প্রভিশন আছে বিভিন্ন সেকশনে, সেইগুলো মানে এখানে দেখানো হয়। মানে ফেলিওর টু মেইনটেইন অর ফার্নিশ ইনফরমেশন ডকুমেন্টস এক্সেট্রা, বিভিন্ন নোটিশে নন কমপ্লাই করা, তারপরে স্টেটমেন্ট সাবমিট না করা, আর ওই সিএ ফার্মের যেটা 3 কোটি টাকার উপরে যেটা হলে ওই রিপোর্ট সাবমিট না করা ইত্যাদি। তো কোন কোন ক্ষেত্রে ওটা রেফারেন্স সেকশন সহ দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি ট্রান্সফার প্রাইসিং সম্পর্কে একটা জেনারেল প্রেজেন্টেশন। তো আশা করি শুনতে পাচ্ছেন। আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা শেয়ার করা যাবে না স্যার? পাবো না আমরা সফট কপিটা? হ্যাঁ এটা হয়তো পাবেন, এটা আমি ওই যে সাথে কথা বলে দেখি আপনারা কিভাবে পাবেন। বন্ধ করব কিভাবে? চ্যাট অপশনে মনে হয় না আপনি তো আমরা পড়তে পারবো না, আপনাকে নেক্সট টাইমে করতে। না এখন শুনেন আমি বলি আপনাকে নেক্সট শোনা যাচ্ছে না কথা। আমাদেরকে সবই বুঝতে পারছি। এটা তো আপনার প্রেজেন্টেশনটা তো দেখানো হলো, তো এখন আপনি এটা মানে কিভাবে পেতে পারেন সেটা দেখবো। আজকে ক্লাস শেষ ক্লাস না, ভয়ের কোনো কারণ নেই। আর আমরা আগামী ক্লাসে আপনাদের যে কথাগুলো বললাম সেটা একটু মনে রাখেন। আগামী যেদিনই ক্লাস হোক আমরা চাইবো প্রিভিয়াস কোশ্চেন সলভ করার। তো ওই প্রিভিয়াস কোশ্চেন আপনি হাতে রাখবেন। এখন কোশ্চেন করার সময় যে এরকম বিভিন্ন জন চেঁচাতে থাকেন যে স্যার কোন কোশ্চেন, আমরা তো কাছে কোশ্চেন নাই, আমরা তো ধরতে পারতেছি না, এগুলো যেন না হয় আর কি। ঠিক আছে? হ্যাঁ বল। এসএসসি যখন টোটাল ট্রানজাকশন ভ্যালু 3 কোটি টাকার উপরে হবে তখন একটা রিপোর্ট নিতে হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট ম্যানেজমেন্টের কাছ থেকে। এটা কি ডিসিটি চাইলে নিব নাকি আমাকে বাধ্যতামূলক নিয়ে রাখতে হবে? না বাধ্যতামূলক। সেকশনে বলা আছে কিন্তু ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস মে রিকোয়ার, যদি চাই বা প্রয়োজন মনে করে তখনই এসএসসি মানে এসএসসি তখনই এটা কালেক্ট করবে, এরকম কিছু নাকি ডিসিটি চাইলে আমি নিব না হলে নিব না? না এখানে কি লেখা আছে আপনি দেখছেন? এই যে অ্যাকাউন্টেন্টস রিপোর্ট যেটা হ্যাঁ মানে ডিমড ফান্ড না, সে নোটিশ করে চাইতে পারে যদি না দেয়। হ্যাঁ এটা দিতে হয়, এটা কম্পালসারি। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আর আগামী ক্লাস কি দিয়েছে জানেন? নেক্সট ক্লাস কবে? কালকে স্যার আছে, আগামী কাল স্যার ট্যাক্স ক্লাস আছে, হচ্ছে জনি স্যারের ভ্যাট ক্লাস। ওই তো ভ্যাট আছে, ঠিক আছে। ঠিক আছে তাইলে তো ভালো থাকেন সবাই। শীতটা আমাদেরকে দেওয়ার একটু ব্যবস্থা করেছে। হ্যাঁ এটা দেওয়ার ব্যবস্থা হবে। এটা নিয়ে তো মেইল স্যার আমাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করলে স্যার করব। না সেটা ঠিক আছে, যা পড়ানো হবে সবই পাবেন, ওইটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ।
স্যার এমনি ভয়ের বিষয় হচ্ছে যে আমাদের অনেকের মেইলে আসে না, এটা হচ্ছে একটা ভয়ের ব্যাপার আর কি, সেজন্য বলতেছি। আচ্ছা, যাই হোক, সে তো আপনার এমদাদ আছে, মিডিয়া আছে, আপনি সেটা দেখা যাবে, কোনো অসুবিধা নেই। মানে যেভাবে ঘাবড়াচ্ছেন, ওই ঘাবড়ানোর কোনো কারণ নেই, থ্যাংক ইউ স্যার। কারণ সবাই তো আমরা করোনার মধ্যে আছি, তাই না? স্যার সবার মতে সবার জন্য দোয়া করা উচিত, এই আর কি স্যার। আপনি ভালো থাকেন সেটাই স্যার। এখন, না না সেটাই তো কথা। এখন আপনার পরীক্ষা কবে হবে সেটাই তো কোনো ঠিক নাই। স্যার সেটা তো প্রতিদিনই বোঝা যাচ্ছে, আমরা রেকর্ড পরিমাণ রোগী পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। তো যাই হোক আর কি, ভালো থাকেন, এটাই হচ্ছে মূল কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। কি ভাবতেছে স্যার?